ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। যে যেখান থেকে ক্লাসটি দেখতেছো সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অনুশীলনী 10 করব। এর আগে আমরা অনুশীলনী 9.9.1 এবং 9.2 পড়েছি। তো 9.1 এবং 9.2-এ আমরা ত্রিকোণমিতিক অনুপাতের যে বিভিন্ন ধরনের হিসাব নিকাশগুলো করেছি এবং একটা নির্দিষ্ট ত্রিভুজের জন্য, সমকোণী ত্রিভুজের জন্য একটা নির্দিষ্ট কোণের জন্য, অর্থাৎ 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 60 ডিগ্রি, তারপর 45 ডিগ্রি, তারপর 90 ডিগ্রি। তো এই বিভিন্ন এই 5টা কোণের জন্য আমরা কি করছি, স্পেসিফিক মান জেনেছি যে এই 5টা কোণের জন্য সাইন থিটা কত হবে, ট্যান থিটা কত হবে, কস থিটা কত হবে। তো এই ইনফরমেশনগুলোকে ব্যবহার করে আমরা এখন বাস্তব জীবনের কিছু সমস্যার সমাধান করব। তো এটা খুব চমৎকার একটা অধ্যায়। এই অধ্যায় দিয়ে আমরা এমন কিছু তোমরা দেখবা যে ইউটিউবে কিছু ভিডিও আছে, বা আমিও আমার চ্যানেলেও দেখবা যে কিছু আছে যে সমুদ্রের নদীর এই পারে থেকেই পুরা নদীর প্রস্থ বের করা, অর্থাৎ নদী পার না হয়েই কি নদীর প্রস্থ বের করা যায়। তা গাছে না উঠেই গাছের উচ্চতা বের করা যায়। মানে বিশাল বড় ডাব গাছ বা তাল গাছ, সেই গাছে কেউ উঠে নাই, কিন্তু নিচ থেকেই সেই গাছের উচ্চতা বের করা যায়। এইরকম কিছু মজার জিনিস আছে। সেই জিনিসগুলোই আমরা এখানে করব। কিভাবে কোনো একটা গাছে না উঠেই বা কোনো নদী পার না হয়েই নদীর উচ্চতা, নদীর প্রস্থ, গাছের উচ্চতা এগুলো বের করা যায়। তো অর্থাৎ এই ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্ক আমরা যে শিখেছি, যে ত্রিকোণমিতিক বিভিন্ন ধরনের অনুপাতের মানগুলো, তো এগুলোকে ব্যবহার করে সহজে কোনো একটা জিনিসের মান নির্ণয় করা হয়। তো সর্বপ্রথম আমরা এই অধ্যায়ে কিছু এমসিকিউ আছে। তো এমসিকিউর আগে আমরা যেটা করব, আমরা প্রথমে অঙ্কগুলো থেকে শুরু করব। তো এই অঙ্ক করার আগে আমি তোমাদেরকে এর আগে কিছু বেসিক জিনিস আমাদের জানা থাকতে হবে। ঠিক আছে, কিছু বেসিক জিনিস জানা থাকতে হবে। সেই বেসিক জিনিসগুলো হচ্ছে যে কয়েকটা জিনিস এখানে জানতে হবে। একটা উন্নতি কোণ আর একটা হচ্ছে অবনতি কোণ। তো উন্নতি কোণ এবং অবনতি কোণ জানার আগে আমরা দুইটা জিনিস নিয়ে আলোচনা করি। যে এখানে দেখো, আমরা সাধারণত ভূমির উপর অবস্থান করি। এই জন্য যে কোনো কিছু হিসাব নিকাশ যখন আমরা করি বাস্তবে, তখন কি করি, তো বাই ডিফল্ট আমরা যে ভূমির উপর দাঁড়িয়ে আছি, যে মাটির উপর দাঁড়িয়ে আছি, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ, সেই পৃথিবী পৃষ্ঠকে আমরা সমান্তরাল দেখি, সমান দেখি। ঠিক আছে, সরল, যদি পৃথিবী পৃষ্ঠের উপর একটা সরল রেখা আঁকি আমরা, তো সেটাকে আমরা জেনারেলি একটা সোজা রেখা হিসেবে দেখি। যদিও বৃহত্তর দৃষ্টিভঙ্গি থেকে, বৃহত্তর দৃষ্টিকোণে পৃথিবীটা আসলে কেমন, এইরকম কার্ভ। ঠিক আছে, পৃথিবীর পৃষ্ঠটা এরকম কার্ভ। কিন্তু আমরা যেহেতু একটা অল্প জায়গা থেকে হিসাব করি, আমাদের দৃষ্টি যত দূর যায় অত দূর আমরা দেখতে পারি না। তা আমরা যতদূর পর্যন্ত দেখতে পাই, হিসাব নিকাশ করতে পারি আপাত দৃষ্টিতে। তো এটাকে আমাদের কাছে কি রকম হয়, এরকম একটা সরল রেখা মনে হয়। ঠিক আছে, তো যে কোনো কিছু এরকম হিসাব করার জন্য স্বাভাবিকভাবেই আমরা ভূপৃষ্ঠের উপর আগে একটা সরল রেখা কল্পনা করি। আর একটা হচ্ছে, আমরা যে জায়গায় মনে করো এই জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে এই জায়গায় একটি লম্ব কল্পনা করি। ঠিক আছে, তাহলে এই যে দুইটি লম্ব হলো, কখনো এইভাবে লম্ব কল্পনা করি, কখনো আবার কি করি, ভূপৃষ্ঠ বরাবর এই দিকে একটা আর ওই দিকে একটা। ঠিক আছে, অথবা খারাপভাবে যদি চিন্তা ভাবনা, আমরা দুই দিক থেকে হিসাব করি। একটা হচ্ছে ভূপৃষ্ঠের উপর তো একটা, আমরা যে কোনো উত্তর দক্ষিণ, এটা যদি উত্তর দক্ষিণ হয়, উত্তরটা সাধারণত উপরে লেখা হয়। মনে করো এটা পশ্চিম আর এটা হচ্ছে পূর্ব, তাহলে পূর্ব পশ্চিমে এরকম একটা কি দাগটা নিয়ে, আবার অনেক সময় কি আমরা জানি যে কার্তেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আর একটা কি উত্তর দক্ষিণে কি করা হয়, টানা হয়। ঠিক আছে, দুইটাই হচ্ছে ভূমির উপর, দুইটা লম্ব। এটা হচ্ছে পৃথিবীর পৃষ্ঠ। এই তোমাদের মোবাইল বা কম্পিউটারের যে স্ক্রিনটা আছে, সেটা মনে করো পৃথিবীর পৃষ্ঠ। তাহলে এখান থেকে পূর্ব পশ্চিমে একটা দাগ, উত্তর দক্ষিণে একটা দাগ টানলাম। টেনে এই একটাকে আমরা বলি কি ভূমি। অনুভূমিক রেখা বা শয়ন রেখা, অনুভূমিক রেখা বলাই আমরা অনুভূমিক বা শয়ন রেখা। ঠিক আছে, আর এটাকে আমরা বলি উল্লম্ব রেখা, উল্লম্ব রেখা। ঠিক আছে, বা ঊর্ধ্ব রেখা এটাকে বলা হবে না, উল্লম্ব রেখা। আচ্ছা, ঠিক আছে, এইরকম হইতে পারে। আর এখন যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা উচ্চতা নির্ণয় করব, আমরা কি নির্ণয় করব, উচ্চতা নির্ণয় করব। সেক্ষেত্রে
আমরা এইটা ভূপৃষ্ঠ, আর এটা ভূপৃষ্ঠের উপর আমরা যে কোনো একটা জায়গা যেখানে দাঁড়িয়ে আছি, এই জায়গা থেকে ঠিক খাড়া আমাদের মাথার উপরের দিকে একটা রেখা কল্পনা করব। ঠিক আছে? তো দুই দুই দিক থেকে আমরা কল্পনা করতে পারি। তো একটা হচ্ছে ভূপৃষ্ঠের উপর একটা আমরা দাগ টানলাম, মনে করো একটা গাছ আছে, এটা একটা গাছ, গাছের পাদদেশ বরাবর আমরা একটা যে কোনো দিকে একটা লাইন টানলাম এবং এই গাছটা দাঁড়িয়ে আছে, তাহলে সেটাকে বলতেছি আমরা উল্লম্ব রেখা বা ঊর্ধ্বরেখা। ঠিক আছে? ঊর্ধ্বরেখা। তাহলে অনুভূমিক রেখার আরেকটা নাম শয়ন রেখা, উল্লম্ব রেখার আরেকটা নাম হচ্ছে ঊর্ধ্বরেখা। এরপর দেখো এইখানে একটা প্লেন ফর্ম হয়েছে, এই রেখা এবং এই রেখা মিলে কি হয়েছে, এখানে একটা দেখো এই যে এইদিকে একটা প্লেন ফর্ম হয়েছে, এইদিকে একটা প্লেন ফর্ম হয়েছে, এইটা একটা দেখো এটা তল তৈরি হয়েছে। ঠিক আছে? তো এই মানে মূলত এটাকে যদি এইদিকে বাড়ায়ও দেই, তারপরও কি এই পুরোটাই একটা কি করছে, তল ফর্ম করছে মানে আমাদের উপরে। তো এইটাকে বলা হচ্ছে কি উল্লম্ব তল। আচ্ছা যাই হোক, তো এই জিনিসগুলো আমরা দেখলাম। তো এটাতে যে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে যে কোনো একটা জিনিসের উন্নতি কোণ এবং অবনতি কোণ। ঠিক আছে? উন্নতি কোণ এবং অবনতি কোণ কি জিনিস? ঠিক আছে? আচ্ছা, আমরা যদি এই জায়গায় দাঁড়িয়ে থাকি, আমরা যদি মানে কেউ একজন যদি এইখানে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে, তো আমাদের যে চোখ, চোখ সাধারণত কোন দিকে কাজ করবে? চোখ সাধারণত, আচ্ছা একটু বড় করে আঁকি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, মানুষটাকে একটু বড় করে আঁকি। ঠিক আছে? স্টিক স্টিক ক্রিকেট খেলছো মনে হয় তোমরা, স্টিক ক্রিকেটের প্লেয়ার এটা মনে করো। ঠিক আছে? তো বেশি গলা লম্বা হয়ে গেল, স্টিক ক্রিকেটের প্লেয়ার এটা। ঠিক আছে? হাতের চেয়ে পা, আচ্ছা ঠিক আছে। আচ্ছা যাই হোক, যেটাই হোক, জাস্ট কল্পনা করে নাও। তো সাধারণত চোখ, আমাদের চোখ জেনারেল যে পজিশন, জেনারেলি কোন দিকে তাকাবে? সোজা তাকাবে, এটাই তো এক্সপেক্টেড, তাই না? জেনারেলি চোখ তাকাবে কি সোজা, সোজাসুজি। এখন এইখানে যদি একটা বস্তু থাকে, এখানে যদি একটা বস্তু থাকে, তাহলে সেই বস্তুটাকে সে কি করবে? সোজাসুজি দেখবে। ওকে, এটা হচ্ছে তার নর্মাল পজিশন। নর্মালি আমরা সবাই কি করব, এইরকম করে একটা জিনিসকে দেখবো। আমরা যে হাইটে আছি, অর্থাৎ যেখানেই থাকি না কেন, আমরা ওখান থেকে কি সমান্তরাল সোজাসুজি তাকাবো, ভূমির সমান্তরাল। এটা হচ্ছে আমাদের নর্মাল পজিশন, এটাকে বলা হচ্ছে কি নর্মাল পজিশন। এখন একটা বস্তু যদি নিচে থাকে, মনে করো এই বস্তুটা এখানে না থেকে কোথায় আছে, এইখানে আছে, তাহলে আমাদেরকে কি করতে হবে? এই নর্মাল পজিশন থেকে চোখটা এবার কি করতে হবে? বাঁকা করতে হবে। ঠিক আছে? চোখটাকে এবার কি করতে হবে? বাঁকা করে এই দিকে তাকাইতে হবে। তাহলে নর্মাল পজিশন থেকে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ বাঁকাইলাম? নিচের দিকে। তখন এইটাকে আমরা বলতেছি অবনতি কোণ। এটাকে আমরা কি বলতেছি? অবনতি কোণ। আবার যদি বস্তুটা উপরে থাকে, বস্তুটা যদি কি থাকে? উপরে থাকে, তাহলে আমাদেরকে এবার চোখ কোন দিকে দিতে হবে? এই বরাবর চোখ দিতে হবে। অর্থাৎ নর্মাল পজিশন থেকে এবার কি করতে হবে? চোখটা উপরে তুলতে হবে। নর্মাল পজিশন থেকে চোখটা কি করতে হবে? আমাদের উপরে তুলতে হবে। তখন এটাকে বলবো আমরা কি? উন্নতি কোণ। এটাকে আমরা কি বলবো? উন্নতি কোণ। ঠিক আছে? তাহলে একটা বস্তু যখন আমাদের নর্মালি চোখের সোজাসুজি থাকবে, তখন আমরা সেটা নর্মাল পজিশন ভূমির সমান্তরালে দেখব। এবার একটা বস্তু যদি উপরে থাকে, তাহলে সেটাকে আমরা এই নর্মাল পজিশন থেকে যত অ্যাঙ্গেলে উপরের দিকে তাকাচ্ছি, সেটাকে বলা হচ্ছে ওই বস্তুটির উন্নতি কোণ। আর যদি বস্তুটা নিচে থাকে, তখন সেটাকে আমরা বলবো যে কি নর্মাল পজিশন থেকে নিচের দিকে তাকাইছি, এই জন্য তখন যত অ্যাঙ্গেলে নিচের দিকে তাকালাম, তখন সেটাকে আমরা বলবো কি অবনতি কোণ। ঠিক আছে? ওকে, আচ্ছা যাই হোক, এটা যদি বুঝে থাকো, তাহলে আমরা একটা পরের আলোচনায় যাই। তাহলে নর্মাল পজিশন সমান্তরাল হবে ভূমির। যদি আমরা নর্মাল পজিশনের থেকে উপরের দিকে তাকাই, তাহলে যত অ্যাঙ্গেলে উপরে তাকাইলাম সেটাকে বলবো আমরা উন্নতি কোণ। যত অ্যাঙ্গেলে নিচে তাকাবো সেটা হবে আমাদের অবনতি কোণ। এখন মনে করো এটা একটা বিল্ডিং আছে, এখানে এটা একটা বিল্ডিং। ঠিক আছে? তো আমরা ধরে নেব বিল্ডিংয়ের তুলনায় আমাদের যে হাইট, কোনো একটা, হ্যাঁ এখন একটা নির্দিষ্ট বিন্দু থেকে, আমরা তো মানুষের চোখের সাপেক্ষে, আমরা এতক্ষণ কি হিসাব করলাম? যে মানুষের চোখের সাপেক্ষে উন্নতি কোণ এবং অবনতি কোণ হিসাব করলাম। অর্থাৎ মানুষটা এইখানে ছিল, অর্থাৎ এই বিন্দু, এখানে একটা মনে করো
এইখান থেকে। তাহলে এই বিন্দু থেকে যদি কেউ দেখে তাহলে তার নর্মাল দেখাটা হবে কোথায়? এইখানে, ঠিক আছে। এবার এই বিন্দু থেকে যদি সে এই বিন্দুটাকে দেখে, এটা মনে করো এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, আর এটা মনে করো সি বিন্দু। এবং সি বিন্দু থেকে যদি কেউ এ বিন্দুটাকে দেখে তাহলে তাকে কি করতে হবে? এইভাবে তাকাতে হবে, ঠিক আছে। তখন আমরা কি বলবো? সি বিন্দু থেকে এ বিন্দুর যে এই যে কোণটা হলো, এটা কি কোণ? উন্নতি কোণ। সি বিন্দু থেকে এই বিন্দুটা, এটা কি? উন্নতি কোণ, ঠিক আছে। আবার সি বিন্দু থেকে যদি সে বি বিন্দুর দিকে তাকায় তাহলে কি হবে? তো তাকে নিচের দিকে তাকাইতে হইলো, তাহলে আমরা এটা বলবো যে সি বিন্দু থেকে বি বিন্দুর এটা অবনতি কোণ, ঠিক আছে। এটা কি কোণ? অবনতি কোণ। এখন সি বিন্দু থেকে সে বি বিন্দুর দিকে তাকাইতে নর্মাল পজিশনের চেয়ে সে নিচে তাকিয়েছে, তো নর্মাল পজিশন তার ভূমির সমান্তরাল, সেখান থেকে সে কত ডিগ্রি অ্যাঙ্গেলে নিচে তাকিয়েছে সেটা হচ্ছে তার অবনতি কোণ, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা আসি আসল টপিকসে। এখন এই বিন্দুটা মনে করো যে ভূমির উপরে আছে, এই বিন্দুটা কি আছে? ভূমির উপর আছে। এখন আমি যদি বলি এই বিন্দু থেকে তাকাই, তাহলে এই বিন্দু থেকে যখন এ বিন্দুর দিকে তাকাবো তখন এই অ্যাঙ্গেলে তাকাইতে হবে। তাহলে এই বিন্দু থেকে তাকাবো, তো আমি বিষয়টা হচ্ছে যে কোন বিন্দু থেকে, মানে কোন বিন্দু থেকে হিসাব করতেছি, মানে তাকাচ্ছি কোন বিন্দু থেকে। আমি এই বিন্দু থেকে, এইটা মনে করো সি বিন্দু, সি বিন্দু থেকে এ বিন্দুর দিকে তাকাবো, তাহলে সি বিন্দুর নর্মাল পজিশন হচ্ছে সি বিন্দুর সমান্তরাল, মানে সি বিন্দু থেকে ভূমির সমান্তরাল রেখাটাই হচ্ছে সি বিন্দুর কি নর্মাল তাকানো। আর যখন সে এ বিন্দুর দিকে তাকাচ্ছে তার মানে কি উপরের দিকে তাকাইতে হইতেছে, তাহলে এটা হবে কি উন্নতিকোণ। তখন এটাকে আমরা বলবো কি উন্নতিকোণ। তাহলে আমরা এটা কার সাপেক্ষে কার উন্নতিকোণ? সি বিন্দু থেকে এ বিন্দুর উন্নতিকোণ। কোণ থেকে? সি বিন্দু থেকে এ বিন্দুর, তাহলে এটা আছে র এ বিন্দুর, আর এইখানে আছে সি বিন্দু থেকে, থেকে অর্থাৎ কোণ থেকে তাকানো হচ্ছে, তাহলে সি বিন্দু থেকে এ বিন্দুর এটা উন্নতি কোণ হচ্ছে কি, তখন এটা উপরের দিকে তাকাচ্ছে, এই জন্য বলতেছি আমরা কি উন্নতি কোণ। এবার যদি আমি জাস্ট উল্টায় দেই, এবার যদি বলি এ বিন্দু থেকে, এবার যদি বলি এ বিন্দু থেকে সি বিন্দুর, এ বিন্দু থেকে সি বিন্দুর কোণ, মানে এ বিন্দু, এবার এ বিন্দু থেকে সি বিন্দুতে তাকাবো, এবার কোন বিন্দু থেকে সি বিন্দুর দিকে তাকাবো? এ বিন্দু থেকে সি বিন্দুর দিকে তাকাবো, তাহলে এ বিন্দুর নর্মাল তাকানো কোন দিকে হবে? এই দিকে হবে না? সে নর্মালি কোন দিকে তাকাবে? ভূমির সমান্তরাল এই দিকে তাকাবে। কিন্তু সি বিন্দুর দিকে তাকানোর জন্য তাকে এবার কোন দিকে তাকাইতে হচ্ছে? নিচের দিকে তাকাইতে হচ্ছে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে তাকাইলো? এই দিকে তাকাইলো। তাহলে এইটা হচ্ছে তার কি অবনতি কোণ। এটা হচ্ছে তার কি অবনতি। অবনতি কোণ কার সাপেক্ষে? এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ। তাহলে এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ হচ্ছে এইটা, বুঝতে পারছো? আর এইটা হচ্ছে কি, এটাকে যদি আমি এটা প্রাইম বলি, তাহলে এটা হচ্ছে সি বিন্দু থেকে এ বিন্দুর, সি বিন্দু থেকে এ বিন্দুর এটা উন্নতি কোণ, এটা হচ্ছে কি উন্নতি কোণ। আর এইটুকু হচ্ছে কি এ বিন্দু থেকে সি বিন্দুর অবনতি কোণ। তাহলে একটা দুইটি বিন্দু, যখন আমরা একটা বিন্দুর সাপেক্ষে আর একটা বিন্দুর কোণ বলতেছি, তখন নিচেরটার সাপেক্ষে যখন উপরেরটার কথা বলতেছি তখন সেটা হচ্ছে উন্নতি কোণ। আর যখন উপরেরটার সাপেক্ষে নিচেরটা, তখন উপর থেকে নিচের বিন্দুটার দিকে তাকাচ্ছি, মানে দুইটা বিন্দু আর কি, একবার সি থেকে এর দিকে তাকাবো, একবার এ থেকে সি এর দিকে তাকাবো, তখন সেটাকে আমরা বলতেছি কি অবনতি কোণ। এবং অ্যাঙ্গেলটা মাপতেছি যে বিন্দু থেকে তাকাচ্ছি সেই বিন্দুর নর্মাল যে পজিশন, নর্মাল পজিশন বলতে আমি বোঝাচ্ছি যে ওইখানে যদি একজন কেউ দাঁড়িয়ে থাকে তাহলে সে নর্মালি কোন দিকে তাকাবে? ভূমির সমান্তরাল তাকাবে, তার যে নর্মাল সমান্তরাল পজিশন সেই পজিশনের সাপেক্ষে। তাহলে এ থেকে সে সি এর দিকে তাকালে সে নর্মালি তাকাইতো এই দিকে তাকাবে, কিন্তু তাকে সোজা না তাকিয়ে কি, এখানে যদি একজন মানুষের মাথা থাকে, চোখ থাকে, তো সোজা না তাকিয়ে কি তাকে নিচের দিকে তাকাইতে হইতেছে, তাহলে নিচে চোখ নামাইতে হয়েছে, এই জন্য চোখ অবনত করছে সে। আর এখানে কি করছে? চোখ সে উন্নত করছে, উপরের দিকে উঠাইছে। তবে মজার বিষয় হচ্ছে যদি একটা নির্দিষ্ট দুইটি বিন্দু নির্দিষ্ট হয়, দুইটি বিন্দু যদি কি হয় ফিক্সড হয়, তাহলে এই উন্নতি কোণ এবং অবনতি কোণের মান একই হয়। কেন একই হয়? দেখো, এটাও ভূমির সমান্তরাল, এই রেখাটাও ভূমির সমান্তরাল, তাই না? এখানে যদি এ এ প্রাইম দেই আর সি সি প্রাইম দেই, দেখো সি সি প্রাইম এবং এ এ প্রাইম কিন্তু দুইটাই ভূমির
সমান্তরাল। তাহলে ভূমির সমান্তরাল যদি হয় তাহলে দুইটি সমান্তরাল রেখা, তাহলে এ প্রাইম সমান্তরাল কি সি প্রাইম, আর এটা হচ্ছে তার কি ছেদক, এ সিটা হচ্ছে তার কি ছেদক, এ সি হচ্ছে কি ছেদক। তাহলে আমরা জানি একটা সমান্তরাল রেখার যদি একটা ছেদক থাকে তাহলে ছেদকের দুই পাশে, সমান্তরাল রেখার অভ্যন্তরে ছেদকের দুই পাশে যে দুইটা কোণ তৈরি হয় তাহলে সেই কোণ দুইটাকে বলা হয় একান্তর কোণ। এই দুইটাকে কি বলা হয়? একান্তর কোণ। তাহলে এখানে থিটা সমান থিটা প্রাইম কেন হবে? তার কারণ এগুলো হচ্ছে কি একান্তর কোণ। ছেদকের অভ্যন্তরে, ছেদকের কি অভ্যন্তরে তোমার উৎপন্ন ছেদকের দুই পাশে এবং সমান্তরাল লাইনের অভ্যন্তরে দুইটি কোণ, এই দুইটা কোণকে বলা হয় একান্তর কোণ। তো আমরা জানি এই একান্তর কোণগুলো সবসময় সমান হয়, ঠিক আছে। তো তো এই গেল উন্নতি কোণ এবং অবনতি কোণের কনসেপ্ট। তাহলে উপরের বিন্দু থেকে যখন আমরা নিচের বিন্দুর দিকে তাকাবো তখন সেটাকে আমরা বলবো অবনতি কোণ, এবং নিচের বিন্দু থেকে যখন উপরের বিন্দুর দিকে তাকাবো তখন সেটাকে আমরা বলবো উন্নতি কোণ। এবং দুইটাই মাপা হবে কার সাপেক্ষে? নিজ নিজ প্যারালাল লাইনের সাপেক্ষে, অর্থাৎ ওই বিন্দু থেকে ভূমির সমান্তরাল যে রেখা টানা হবে তার সাপেক্ষে, আর নিচের বিন্দু থেকে যে ভূমির সমান্তরাল রেখা টানা হবে তার সাপেক্ষে, ঠিক আছে। কখনোই কি লম্বের সাথে মাপা যাবে না। অনেক সময় কি মনে করে, অনেকে মনে করে যে এইটা বোধহয় উন্নতি কোণ আর এইটা বোধহয় অবনতি কোণ, এইটাকে অনেকে অবনতি কোণ বলে, তার কারণ এইটা উপরের দিকে আর এটা নিচের দিকে, তখন বলে কি এইটা উন্নতি কোণ হইলেও এটা অবনতি কোণ। তাহলে এইটা যদি 60 ডিগ্রি হয়, উন্নতি কোণ 60 ডিগ্রি হইলে অবনতি কোণ কত হবে? 30 ডিগ্রি হবে না, এইরকম না আসলে, ঠিক আছে। তাহলে উন্নতি এবং অবনতি কোণ উভয়টাই হিসাব করা হবে কি প্যারালাল লাইনের সাপেক্ষে, ভূমির প্যারালাল লাইনের সাপেক্ষে। তখন চোখ জেনারেলি আমাদের প্যারালালই তাকায়। ওকে, ঠিক আছে। তাহলে উন্নতি এবং অবনতি কোণ নিয়ে আমি অনেক কথা বললাম। তো এখন আমরা সরাসরি কোথায় চলে যাব? আমাদের টেক্সটে চলে যাব। ওকে, তো উন্নতি এবং অবনতি কোণটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা খুব ভালো, এটা ভালোভাবে না বুঝলে এই অঙ্কগুলো করা যাবে না। তার কারণ এই অধ্যায়ের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলোর জন্য ছবি আঁকা এবং উন্নতি এবং অবনতি কোণ বোঝা এবং এটাকে সঠিকভাবে তোমার পিকচারের মাধ্যমে রিপ্রেজেন্ট করাটাই হচ্ছে মেইনলি অঙ্ক। যে এইটা করতে পারবে সে অঙ্ক করতে পারবে, যে এইটা পারবে না সে অঙ্ক করতে পারবে না। এই অধ্যায়ের অঙ্ক করার জন্য এইখানে যে লেখাগুলো আছে এই লেখাগুলোকে বুঝতে হবে এবং বুঝার পর এটাকে ওই যে ছবি আছে ছবি এঁকে এঁকে বুঝাইতে হবে। যদি কেউ এই অধ্যায়ের বর্ণনাগুলোকে ছবিতে রূপান্তর করতে পারে তাহলে সে অঙ্ক করতে পারবে, তাছাড়া সে অঙ্ক করতে পারবে না। সে যদি মুখস্থ করে একটা নির্দিষ্ট অঙ্ক তাহলে সে করতে পারবে, অন্যথায় সে কখনো এটা করতে পারবে না। ওকে, তাহলে এই অঙ্ক করার জন্য আমরা এখানে দুইটা জিনিস থাকবে, একটা হচ্ছে উল্লম্ব রেখা থাকবে, একটা হচ্ছে অনুভূমিক রেখা থাকবে, আর একটা উল্লম্ব রেখা থাকবে। উল্লম্ব রেখার দিকে কি কি থাকবে? গাছ থাকবে, বিল্ডিং থাকবে, মিনার থাকবে, টাওয়ার থাকবে, ঠিক আছে, গাছের ভাঙ্গা অংশ থাকবে, কখনো বাঁকাভাবে থাকবে, কখনো একদম লম্বভাবে খাড়া থাকবে, আর ভূমি সবসময় ভূমির সমান্তরাল থাকবে, ঠিক আছে। তাহলে এই কয়েকটা জিনিস, এই দুইটা রেখা দিয়ে আমাদের সমস্ত অঙ্ক করতে হবে। তাহলে এখানে কি বলছে? একটি মিনারের পাদদেশ, মিনারের পাদদেশ, তাহলে মিনার কোথায় দাঁড়িয়ে আছে? আমরা তো মিনারের উপরে দাঁড়াইতে পারবো না, আমরা কি ভূমিতে দাঁড়ায় আছি। তাহলে আমরা মনে করি আমরা যেখানে দাঁড়ায় আছি সেইটা হচ্ছে এই ভূমি। সবার আগে আমরা সরি এত বড় না আঁকি, তাহলে বুঝতে সুবিধা অঙ্ক তো করতে হবে। আচ্ছা, মনে করো আমরা ভূমিতে দাঁড়ায় আছি, এইটা হচ্ছে আমাদের ভূমি, ঠিক আছে। আমরা মাটির উপর এইভাবে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের মাটি, ঠিক আছে। এবং এই মাটির এই পয়েন্টে, এই যে পয়েন্ট, এইটা পয়েন্ট, এই পয়েন্টে কি আছে? মিনারটা আছে। মিনারটা কোথায় আছে? এই পয়েন্টে আছে। এইটা হচ্ছে মিনার, ঠিক আছে। এই যে মিনারটা কোথায় আছে? এই যে মিনারটা এখানে দাঁড়িয়ে আছে, এইটা হচ্ছে কি মিনার। চাইলে আমরা এটাকে একটু মোটা করে দিতে পারি, ঠিক আছে। তো এইটা হচ্ছে মিনার, ঠিক আছে। তাহলে মাটির উপর এই মিনারটা আছে এইখানে। এখন বলতেছে যে মিনারের পাদদেশ, এখন পাদদেশ বলতে বোঝায় যে
তো যে কোনো একটা জিনিস, গাছের গোড়াটা হচ্ছে পাদদেশ, মিনারের গোড়া, পাদদেশ মানে হচ্ছে গোড়া, এই পাদদেশ মানে হচ্ছে কি গোড়া, শীর্ষ মানে হচ্ছে মাথা। তো মিনারের পাদদেশ থেকে, তো মিনারের পাদদেশ মানে হচ্ছে মিনার যেখানে মাটির সাথে মিশে আছে, এটা হচ্ছে মাটি বা ভূমি, ঠিক আছে। তাহলে মিনার যেখানে মাটির সাথে মিশে আছে সেইটা হচ্ছে পাদদেশ, এবং এই পাদদেশ থেকে কিছু দূরে, পাদদেশ থেকে কিছু দূরে, এটা পাদদেশ, পাদদেশ থেকে কিছু দূরে, আমরা জানি না কত দূরে, মনে করি যে এই দূরত্বটা হচ্ছে কত এক্স, পাদদেশ হচ্ছে এটা, তো পাদদেশ হচ্ছে এ, আর মিনারের শীর্ষ হচ্ছে বি, আর পাদদেশ থেকে এক্স মিটার দূরে এই বিন্দুটার নাম হচ্ছে সি, ঠিক আছে। তাহলে আমরা মিনার আঁকলাম, মিনারের পাদদেশ আঁকলাম, পাদদেশ থেকে কিছু দূরে, তাহলে কিছু দূরে আর একটা বিন্দু ধরলাম সি। এখন তোমরা বলতে পারো না আমরা তো এই দিকেও ধরতে পারি এক্স, ধরতে পারো, কোনো সমস্যা নাই, পাদদেশ থেকে কোন দিকে সেটা তো বলে নাই, পাদদেশ থেকে কিছু দূরে, এখন যে দূরেই হোক না কেন, দূরে একটি স্থানে বা একটি বিন্দুতে, একটি স্থানে বা একটি বিন্দুতে মিনারটির শীর্ষের উন্নতি, উন্নতি মানে হচ্ছে উন্নতি কোণ, উন্নতি মানে উন্নতি কোণ, তাহলে এই বিন্দুতে উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ মানে কি এখান থেকে মাপা হচ্ছে, যেহেতু উন্নতি কোণ বলছে তার মানে নিচ থেকে উপরের দিকে তাকানো হচ্ছে, ঠিক আছে। তাহলে উন্নতি কোণ যেহেতু বলছে তার মানে নিচ থেকে তাকানো, তাহলে মানে কি সি থেকে বি বিন্দু, তাহলে শীর্ষ, মিনারটির শীর্ষ, শীর্ষ হচ্ছে বি, ঠিক আছে। তাহলে মিনারটির শীর্ষের কোন স্থান থেকে, এই সি স্থান থেকে, তাহলে সি স্থান থেকে মিনারটির শীর্ষের উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি, তাহলে উন্নতি কোণ যেহেতু বলছে তাহলে এইখানে হবে কি 30 ডিগ্রি। আর যদি বলতো যে অবনতি কোণ, তাহলে এই দিক থেকে তাকাচ্ছে সে, তখন হইতো কোণটা এইটা 30 অবনতি কোণ। তাহলে অবনতি কোণ যা হয় মানে একই বিন্দুর জন্য, মানে একটা নির্দিষ্ট স্থান থেকে এই বিন্দুর উন্নতি কোণ যা হবে অবনতি কোণও তাই হবে, আমরা দেখলাম, বুঝতে পারছো। তাহলে এই যে এইরকম করে আমরা কি করলাম, জিনিসটা এঁকে ফেললাম, এঁকে ফেলে বললাম এবং মিনারটির উচ্চতা হচ্ছে 26 মিটার, তাহলে এ বি, এই মিনারটির এ বি উচ্চতাটা হচ্ছে কয় মিটার, 26 মিটার, এটাকে আমরা মিনারের এইচ ধরি, উচ্চতা হচ্ছে 26 মিটার। এখন বলতেছে মিনার হতে ওই স্থানটির দূরত্ব কত, এখন মিনার হতে বলতে মিনারের পাদদেশ হতে বোঝায়, যে কোনো জিনিস যদি বলি যে তুমি বিল্ডিংটা থেকে কত দূরে আছো, কারণ বিল্ডিং এর মাথা থেকে হিসাব করবা না বিল্ডিং এর গোড়া থেকে হিসাব করবা, যদি বিল্ডিং এর মাথার কথা স্পেসিফিক উল্লেখ থাকে তাহলে মাথা, কিন্তু যদি বলা থাকে এমনি জেনারেলি তুমি বিল্ডিংটা থেকে কত দূরে আছো, তুমি ডেফিনেটলি বিল্ডিং এর গোড়া থেকে হিসাব করবা। তাহলে মিনার থেকে স্থানটি কত দূরে, কোন স্থান, এই যে স্থান থেকে উন্নতি কোণ হিসাব করা হয়েছে, তাহলে এ থেকে সি এর দূরত্ব কত, অর্থাৎ আমাদের এক্স এর মান বের করতে হবে, ঠিক আছে। তাহলে এখন এত কিছু যদি আমরা এখন আমরা বোঝার সুবিধার্থে আমাদের এগুলো সব কিছু কি করলাম, মুছে দিলাম, মুছে দিয়ে শুধু রাখলাম এটা হচ্ছে এইচ, যার মান হচ্ছে 26 মিটার, আর এইটা হচ্ছে এক্স, ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে এক্স, আর এইটা কোন, তো মিনার যেহেতু খারাপ ভাবে আছে এটা 90 ডিগ্রি, তার মানে এটা একটা কি তৈরি হইলো বলো তো, একটা সমকোণী ত্রিভুজ হলো। তাহলে এইভাবে যখনই তোমরা ছবি আঁকবা তখন ডেফিনেটলি এখানে একটা সমকোণী ত্রিভুজ তৈরি হবে। কেন তৈরি হবে, তার কারণটা হচ্ছে যে কোনো জিনিস তো ভূমির উপর খারাপভাবেই থাকে, এই জন্য সব সময় এখানে সমকোণী ত্রিভুজই তৈরি হবে, ঠিক আছে। তো আমরা এরকম যতগুলোই এই যে প্রশ্ন অনুযায়ী আছে, প্রশ্নগুলো আছে সেই প্রশ্ন অনুযায়ী আমরা যখন ছবি আঁকবো তখন এরকম একটা সমকোণী ত্রিভুজ হবে, ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজ থেকে আমরা যে সাইন থিটা, ট্যান থিটা, কস থিটা পাইছি ওই অনুপাতগুলো থেকে আমরা কি করব, এর মানটা বের করব। সবসময় এখানে দেখবা 30 ডিগ্রি অথবা 60 ডিগ্রি মান দেওয়া থাকবে, আর অথবা 45, তোমরা দেখবা যত অঙ্ক আছে সবগুলো এই তিনটা কোণের মধ্যেই থাকবে, এর বাইরে থাকবে না ওভাবে। তাহলে এখানে দেখো, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হইলো, এটা যদি আমরা এ নাম দিতাম, এখানে বি, তাহলে এ বি সি সমকোণী ত্রিভুজে, তাহলে আমরা লিখবো এগুলো আগে আমরা লিখবো, ঠিক আছে, যে বর্ণনাটা লিখতে হবে, আমি একটা অঙ্কের জন্য বর্ণনা করে লিখে দিচ্ছি, সবগুলোই দিব না। তাহলে আমরা এখানে লিখলাম যে মনে করি এ বি হচ্ছে একটা মিনার, এ বি মিনারের বি হচ্ছে পাদদেশ, এ পাদদেশ হতে এক্স দূরত্বে সি বিন্দুতে বি শীর্ষের উন্নতি কোণ, অর্থাৎ শীর্ষটা হচ্ছে বি শীর্ষের উন্নতি কোণ হচ্ছে কত, 30 ডিগ্রি। তাহলে এ সি বি সমকোণী ত্রিভুজ এ সি বি সমকোণী হতে আমরা পাই। তো এখানে দেখো আমাদের লম্ব জানা আছে,
আর ভূমি বের করতে হবে, তাহলে অতিভুজ নিয়ে আমাদের কোনো কারবার নাই। তাহলে এখানে লম্ব এবং ভূমির মধ্যে সম্পর্ক কোন অনুপাতের আছে? সাইন থিটা, ট্যান থিটা অথবা কস থিটার মধ্যে? আমরা জানি যে ট্যান থিটার মধ্যে আছে। আমরা জানি যে, তাহলে আমরা লিখতে পারবো ট্যান কোণ এ সি বি সমান লম্ব বাই ভূমি, এ বি বাই এসি। ঠিক আছে, এ বি বাই এসি বা ট্যান 30 ডিগ্রি, ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু হবে এ বি মানে হচ্ছে 26, মানগুলো বসিয়ে দেবো আমরা, আর এসির মান আছে এক্স, আমরা এক্স এর মান বের করবো এখানে। ঠিক আছে, তো বা এক্স ইজ ইকুয়াল টু হবে, এক্সকে আমরা এদিকে উপরে নিয়ে আসলাম আর ট্যান থিটাকে নিচে নামাই দিলাম, ডিভাইডেড বাই ট্যান 30। অথবা তোমরা এইভাবে করতে পারো, এটা হয়তো একটু তোমাদের জন্য কঠিন হলেও, ট্যান 30 মান 1/√3 ইজ ইকুয়াল টু 26 বাই এক্স। ঠিক আছে, এবার আমরা আর গুণ করব। চলো 1 আর এক্স গুণ করলে এক্স হবে, আর এখানে 26 আর √3 গুণ করলে হবে 26√3। তাহলে এক্স এর মান 26√3, এটাই হচ্ছে কি তোমার অ্যান্সার। ঠিক আছে, ওকে। এখন দেখো 11 নম্বর অঙ্ক। তো এখানে বলছে যে একটি গাছের পাদদেশ থেকে 20 মিটার দূরে ভূতলের কোনো বিন্দুতে গাছের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি হলে গাছের উচ্চতা নির্ণয় করো। একই অঙ্ক, তাহলে গাছের গোড়া আর ভূমি। তাহলে এই অঙ্ক, সবগুলো অঙ্ক করার ক্ষেত্রে আমরা একটা আগে কি আঁকবো? ভূমি আঁকবো, তারপর সেই ভূমির উপর একটা কি করব? গাছ আঁকবো, সেই ভূমির উপর একটা গাছ আঁকবো। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই গাছ। ঠিক আছে, ওকে। তো এই গাছ থেকে বলছে যে 20 মিটার দূরে, গাছ থেকে কয় মিটার দূরে? 20 মিটার দূরে, গাছের গোড়া থেকে। তাহলে এখানে আমরা গাছের নাম দেই, এ বি হচ্ছে একটা গাছ, গাছের গোড়া হচ্ছে এ, এ থেকে কয় মিটার দূরে? 20 মিটার দূরে, সি বিন্দু নেই, তাহলে কয় মিটার দূরে? এটা হচ্ছে 20 মিটার। তাহলে এসি সমান হচ্ছে 20 মিটার। 20 মিটার দূরে গাছের চূড়ার উন্নতি কোণ, তাহলে উন্নতি কোণ যেহেতু বলছে, তাহলে নিচ থেকে উপরের দিকে এই কোণটা হচ্ছে উন্নতি কোণ। সেই উন্নতি কোণটা কত ডিগ্রি দেওয়া আছে? 60 ডিগ্রি। কত ডিগ্রি? আগে ছিল 30 ডিগ্রি, এখন 60 ডিগ্রি। আর গাছের উচ্চতাটা এইচ এবার বের করতে হবে। আগের অঙ্কই আগে উচ্চতা দেওয়া ছিল, দূরত্বটা বের করতে বলছে, এবার দূরত্ব দেওয়া আছে, উচ্চতা বের করতে হবে। ঠিক আছে, তাহলে গাছের উচ্চতা, তাহলে সেম ভাবেই আবার ওইভাবে সেম ভাবে লিখবো, ওই হুবহু ওগুলোই লিখবো। মনে করি একটি গাছ এ বি এর পাদবিন্দু এ থেকে 20 মিটার দূরে সি বিন্দু হতে গাছটির শীর্ষবিন্দু বি এর উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এখানে ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এ সি বি সমকোণী হতে পাই। ঠিক আছে, এটা সব সময় সমকোণী সমকোণ হবে, তখন যে কোনো জিনিসের উপর খাড়া থাকবে। তাহলে এবার হচ্ছে কি ট্যান কোণ এসিবি সমান হবে, এটা যেহেতু কোণ তাহলে এটা হবে লম্ব এইচ ডিভাইডেড বাই 20। ঠিক আছে, বা তো আমরা আগে মানগুলোই বসিয়ে দেই, তাহলে সুবিধা হবে আমাদের। তাহলে এ মান না বসিয়ে এ ডি এবি, এটা ট্যান 30 ডিগ্রি, ট্যান কত ডিগ্রি? 60 ডিগ্রি। ট্যান হচ্ছে এবার 60 ডিগ্রি সমান হচ্ছে এ বি, এ বির মান এইচ মনে করো, আর এসির মান দেওয়া আছে 20। তো ট্যান 60 ডিগ্রির মান জানি আমরা √3, ট্যান 60 ডিগ্রির মান হচ্ছে √3 এইচ ডিভাইডেড বাই 20। ঠিক আছে, এখন আমরা যদি আর গুণ করি, তাহলে নিচে 1 কল্পনা করলে এইচ, আর 1 গুণ করলে এইচ, আর এটা 20 আর √3 গুণ করলে হবে 20√3। তাহলে এইটা হচ্ছে তোমার কি গাছের উচ্চতা। ওকে, এরপর 12 নম্বর অঙ্ক দেখো, এইখানে দেওয়া আছে 18 মিটার, 18 মিটার দীর্ঘ একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে। তাহলে আগে ভূমি আঁকবো, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে আমরা কি করবো? এইভাবে ভূমি আঁকবো। এটা হচ্ছে ভূমি, তারপর আমরা একটা কি করবো? দেয়াল আঁকবো। এটা হচ্ছে একটা দেয়াল, দেয়াল খাড়াভাবে আছে, মই কিন্তু এটা না। কেন?
তো মই কিন্তু বাঁকাভাবে আছে, দেখো 18 মিটার দৈর্ঘ্য একটি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করে দেওয়ালের ছাদ স্পর্শ করে, মানে দেওয়ালের মাথা, এটা যদি দেওয়াল হয় আর কি, ঠিক আছে, এটা দেওয়াল এইদিকে আছে আরো, ঠিক আছে, এটা পুরাটাই মনে করো দেওয়াল, ঠিক আছে, এটা হচ্ছে একটা দেওয়াল। ওকে, আচ্ছা, যাই হোক ওইদিকে কি আছে দেওয়ালে, আমরা জাস্ট সবগুলোকে লাইন আকারে আঁকবো, এটা হচ্ছে দেওয়াল। ওকে, তো দেওয়ালের ছাদ বলতে দেওয়ালের মাথাটা এটা, ঠিক আছে। তো একটা মই 18 মিটার দীর্ঘ একটা মই এই দেওয়ালের ছাদ থেকে শুরু করে মাটি পর্যন্ত এইভাবে কি হেলানো আছে, ঠিক আছে। ভূমির সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, এই যে এইখানে, এইটা হচ্ছে ভূমি, তাই না, এইটা হচ্ছে আমাদের কি ভূমি, তাহলে ভূমির সাথে এই কোণটা হচ্ছে তার কত ডিগ্রি, 45 ডিগ্রি, ঠিক আছে। তো মইটা ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে হেলানো আছে, এটা খারাপ হবে নাই, এবং দেওয়ালের মাথা স্পর্শ করছে, এটা হচ্ছে দেওয়াল, দেওয়ালের মাথা স্পর্শ করছে, তাহলে তো আমরা বলবো যে এ হচ্ছে দেওয়ালের পাদদেশ, বি হচ্ছে দেওয়ালের হাত। তাহলে তাহলে মইটা ভূমির সাথে 45 ডিগ্রি, তাহলে বিসি মই, তাহলে বিসি মই দেওয়াল, দেওয়াল এবং ভূমির মধ্যে, এখানে দেওয়ালের সাথে সরি ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে বিসি মইটি আর হেলানো আছে, ঠিক আছে, হেলানো আছে এখানে। এবার এখানে মইয়ের দৈর্ঘ্য দেওয়া আছে, এখন বলো তো এখানে মই কোনটা, মই তো বিসি, তার মানে 18 মিটার হচ্ছে এবার কি এই বিসিটা হচ্ছে 18 মিটার, ঠিক আছে, বিসি এবার 18 মিটার, তার কারণ মইটা কি আছে দেওয়ালের সাথে হেলানো আছে, এইটা খাড়াটা হচ্ছে এইটা হচ্ছে দেওয়াল, আর দেওয়ালের সাথে মইটা কি করে এভাবে ঠেস দেওয়া আছে, এইভাবে ঠেস দেওয়া আছে মইটা, তাহলে মইয়ের দৈর্ঘ্য কিন্তু 18 মিটার দেওয়া আছে, কত, মইয়ের দৈর্ঘ্য 18 মিটার, তার মানে মই কোনটা, এই যে বিসিটা হচ্ছে মই, তাহলে আমরা এখানে লিখব যে মনে করি বিসি মই ভূমির সাথে 45 ডিগ্রি কোণ করে এ বি দেওয়ালের শীর্ষ বি কে স্পর্শ করে, ঠিক আছে, বি কে স্পর্শ করে। আর তাহলে এ বি, আমাদের এ বির উচ্চতা বের করতে হবে, তাহলে এখানে তোমরা চাইলে আগের অঙ্কগুলোতেও চাইলে এখানে মানগুলো বের করে রেখে দিতে পারো, যে কোণ এ সি বি সমান 45 ডিগ্রি, আগের অঙ্কগুলোতে আমি এটা করি নাই, তোমরা চাইলে সবগুলো অঙ্ক ফিজিক্সে যেরকম করে করো, এ সিটাকে অতিভুজ লিখবা, এখানে আগে লিখবা যে এখানে ত্রিভুজ এ সি বি এর এভাবে লিখতে পারো, আগের অঙ্কগুলোতে এটা করতে পারো, ত্রিভুজ এ সি বি সমকোণীতে, ঠিক আছে, ত্রিভুজ এ সি বি অর্থাৎ সমকোণী ত্রিভুজ এ সি বি এ, ঠিক আছে, কোণ এ সি বি সমান, কোণ এ সি বি সমান হচ্ছে 45 ডিগ্রি, তারপর লিখবা, আগের অঙ্কগুলোতেও তোমরা এইভাবে লিখতে পারতা, অতিভুজ বিসি সমান হচ্ছে 18 মিটার, আর উচ্চতা এ বি আমরা কি করব বের করব, ঠিক আছে, উচ্চতাটা আমরা বের করব। উচ্চতা যদি বের করতে চাই তাহলে আমাদের কার কার মান দেওয়া আছে, আমাদের অ্যাঙ্গেল দেওয়া আছে একটা, আর ভূমি এবং উচ্চতা, ভূমি এবং উচ্চতার মধ্যে সম্পর্ক কি, উচ্চতা মানে হচ্ছে লম্ব, উচ্চতা মানে হচ্ছে কি লম্ব, লম্ব আর অতিভুজের মধ্যে সূত্র আমরা জানি সাইন, তাহলে আমরা লিখব কি যে আমরা জানি সাইন, সাইন কোণ এ সি বি বা সাইন থিটা, বা এখানে আমরা কোণ এ সি বি থিটা সমান সাইন থিটা লিখব, ঠিক আছে। তো সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব বাই অতিভুজ, তো লম্ব হচ্ছে কি এ বি আর অতিভুজ হচ্ছে বি
তো এরপর হচ্ছে কি সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রি সমান হচ্ছে কত? এখানে এ বির মান কত দেওয়া আছে? 9। এ বি আমরা বের করব। এ বি সমান এইচ সমান হট। এ বির মান আমরা এইচ লিখবো। এ বি সমান এইচ সমান হট, এটা আমরা বের করব। আর বিসির মান দেওয়া আছে 18। তাহলে বিসি আমরা বের করব। তাহলে সাইন 45 ডিগ্রির মান জানি আমরা 1/√2 সমান এইচ ডিভাইডেড বাই 18। ঠিক আছে? তাহলে এবার যদি আমরা আর গুণ করি, তাহলে আর গুণ না, আমরা 18টাকে জাস্ট এই দিকে পাঠাই দেই, এইচটাকে ওখানেই রেখে দেই। তাহলে 18 ডিভাইডেড বাই √2 সমান হবে এইচ। ঠিক আছে? বা এইচ সমান হবে 18 ডিভাইডেড বাই √2। ঠিক আছে? 18কে যদি আমরা √2 দিয়ে ভাগ করি, তাহলে এটা হবে 9√2। তাহলে বা এইচ সমান হবে 9√2। তাহলে 9√2 কীভাবে হবে আমি তোমাদেরকে দেখিয়ে দেই। এখানে যেহেতু √2 আছে, তাহলে আমরা 9 দুগুণে 18 লিখতে পারবো। ঠিক আছে? তাহলে এইচ সমান হবে এই √2কে 2 দিয়ে ভাগ, 2কে √2 দিয়ে ভাগ করলে √2 হয়। তখন 2কে আমরা জানি কি 2 সমান √2 ইন্টু √2 লেখা যায়। তাহলে একটা √2 কেটে যাবে, আর একটা √2 থাকবে। তাহলে হবে কি 9√2। ওকে? তাহলে এটা হচ্ছে এইচ এর মান। তাহলে এটাই হচ্ছে আমাদের কি ওই দেওয়ালের উচ্চতা। দেওয়ালের উচ্চতা হচ্ছে কত? 9√2। ঠিক আছে? তাহলে অঙ্কটা এক নজরে দেখে নাও। ঠিক আছে? অঙ্কটা এক নজরে পুরো অঙ্কটা দেখে নাও। এই যে, ঠিক আছে, কত বড়, এই যে পুরো অঙ্কটা হচ্ছে এক নজরে এরকম। ঠিক আছে? ঠিক আছে? এইটা হচ্ছে তোমার এক নজরে অঙ্ক। এরপর দেখো 23 নম্বর না কত নম্বর অঙ্ক এটা? 13 নম্বর অঙ্ক। ঠিক আছে? 13 নম্বর অঙ্কে কি আছে দেখো, একটি ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটি বিন্দুর অবনতিগণ। তাহলে ঘরের ছাদ, তাহলে আগে আমরা ঘর আঁকি এবং ঘরের ছাদ, তো এগুলো সবগুলোকে আমরা লম্বভাবে আঁকবো। ঠিক আছে? এটা মনে করো মাটি, আর ঘরের ছাদ এটা। এখন মনে করো যে মানে ঘরের ছাদ বলতে কি বোঝায়? মনে করো এটা একটা ঘর, আমরা বর্গাকার ঘর আঁকবো। এটা হচ্ছে আমাদের একটা ঘর। তো ঘরের ছাদের এই প্রান্ত আমরা নিলাম। ঠিক আছে? আর এটা হচ্ছে ঘরের ছাদের ঠিক নিচু। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই সবগুলোকেই রেখা হিসেবে দেখবো আমরা। ঠিক আছে? আমরা এখানে সবগুলোকেই রেখা হিসেবেই আঁকবো। ঠিক আছে? এইটা হচ্ছে ঘরের ছাদ, এই দিকে সে আছে। ঠিক আছে? আমরা ওটা দেখবো না, আমরা জাস্ট কি করবো, একটা রেখা হিসেবে আঁকবো। তাহলে এটা হচ্ছে ঘরের কি মেঝে, এটা হচ্ছে ঘরের মেঝে, আর এটা হচ্ছে ঘরের ছাদের। তাহলে ঘরের মেঝের বিন্দুটার নাম দিলাম এ, আর ছাদের উপরে যে বিন্দুটা আছে তার নাম দিলাম বি। এইখানে একটা কথা বলতে হবে যে ঘরের ছাদের কোনো বিন্দুতে ওই বিন্দু থেকে, ওই বিন্দুটা আসলে কোনটা? এই যে ঘরের ছাদের কোনো বিন্দুটাই হচ্ছে ওই বিন্দু। তাহলে কোন বিন্দুর কথা বলছে? ঘরের কোনো ছাদের বিন্দু, ওই বিন্দু বলে ওই ওই ছাদের বিন্দুতে ওই বিন্দু থেকে, মানে বি বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলস্থ। তাহলে ভূতলের উপরেই বিন্দুটা আছে, আর একটা বিন্দু ভূতলের উপর আছে, কিন্তু 20 মিটার দূরত্বটা কোত্থেকে? ভূমি থেকে না, ভূতলের উপরের বিন্দুটা দূরত্ব কোত্থেকে? এ থেকে না, বলছে ওই বিন্দু থেকে। এই ওইটা কোনটা? এই ছাদের বিন্দুটা। ঠিক আছে? তাহলে ছাদের বিন্দু থেকেই 20 মিটার দূরে, ছাদের বিন্দু থেকে 20 মিটার দূরে। তাহলে এইটা হচ্ছে কি 20 মিটার। ঠিক আছে? এই অঙ্কটাতে এইখানে সবচেয়ে গোলমাল পাকে যে 20 মিটার আসলে কোনটা, 20 মিটার আসলে কোনটা। তাহলে এখানে বাংলা ভাষার যে ইয়াগুলো আছে, এটাকে কি বলে, সর্বনামগুলো আছে, অব্যয় পদ বা এটা সর্বনাম পদ। তো এই সর্বনাম পদটা কাকে নির্দেশ করতেছে সেটা, তাহলে ওই বিন্দু থেকে 20 মিটার দূরের ভূতলস্থ একটু বিন্দু, তার মানে ভূতলের উপরের একটা বিন্দুর দূরত্ব কোথা থেকে? ওই বিন্দু থেকে। ওই বিন্দুটা কে? এই ছাদের কোনো বিন্দু। তাহলে ছাদের বিন্দু এ বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলের উপর কোনো বিন্দু। এবার কিন্তু এখান থেকে 20 মিটার দূরে এইখানে কোনো বিন্দু না, ভূতলের উপর বিন্দু। তাহলে বিন্দুটা কি? ভূমির উপর, এবং কোত্থেকে? ছাদের উপরে বিন্দু। তাহলে এটা হচ্ছে 20 মিটার।
এবং অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। কারণ আমরা জানি এই বিন্দু থেকে অবনতি কোণ হিসাব করা হয়েছে। অবনতি কোণ উপর থেকে হিসাব করে, তাহলে অবনতি কোণ মানে কি এখানে আমাদের প্যারালাল লাইন আঁকতে হবে, তাহলে এইটা হবে অবনতি কোণ। তাহলে এই কোণটা কত ডিগ্রি হবে? 30 ডিগ্রি। তাহলে এই কোণ 30 ডিগ্রি হলে আমরা জানি একটা বিন্দুর এই বিন্দু থেকে এই বিন্দুর অবনতি কোণ যা হবে, উপরের বিন্দু থেকে নিচের বিন্দুর অবনতি কোণ যা, নিচের বিন্দু থেকে উপরের বিন্দুর উন্নতি কোণ ঠিক সেটাই হবে। তার কারণ এরা পরস্পরের কি একান্তর কোণ। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটাও 30 ডিগ্রি হবে। তো এগুলো তোমাদের পরীক্ষার খাতায় বর্ণনা করে লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে? এমনি নর্মালি এঁকে দিলেই হবে। এটা 30 ডিগ্রি হলে এটাও 30 ডিগ্রি হবে। তাহলে ঘরের উচ্চতা হচ্ছে এ বি সমান হচ্ছে হট, অর্থাৎ এইটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে এখানে ওইভাবে লিখতে হবে যে মনে করি ঘরের ছাদের একটি বিন্দু হচ্ছে বি, তার নিচের ঠিক বিন্দু হচ্ছে ভূমির উপর বিন্দুটা হচ্ছে বি, ঠিক আছে? তাহলে বি হচ্ছে ছাদের উপরের বিন্দু, তার নিচের বিন্দু হচ্ছে এ, এবং বি বিন্দু থেকে 20 মিটার দূরে ভূতলের উপর সি বিন্দুতে তোমার অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। সুতরাং উন্নতি কোণ হবে, উন্নতি কোণ এ সি বি সমান হবে 30 ডিগ্রি। তাহলে এখানে আমরা ওই কথাগুলো লিখে দিতে হবে। এখানে ত্রিভুজ এ সি বি এ সমকোণী ত্রিভুজ লিখবা। এখানে সমকোণী ত্রিভুজ এ সি বি এ কোণ এ সি বি সমান 30 ডিগ্রি। কোণ এ সি বি সমান 30 ডিগ্রি, অতিভুজ দেওয়া আছে। এগুলো সব আমরা চাইলে মুছে ফেলতে হবে, আজ থাক মোছার দরকার নাই। অতিভুজ বিসি, অতিভুজ বিসি ইজ ইকুয়াল টু 20 মিটার, আর আমাদের উচ্চতা বা লম্ব এ বি সমান এইচ সমান হট, এটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? এটা আমরা বের করব, লম্বের মান আমরা বের করব, ঠিক আছে? তাহলে আমরা জানি তাহলে এখানে কার কার মান দেওয়া আছে, কোণ দেওয়া আছে, অতিভুজ দেওয়া আছে এবং লম্ব দেওয়া আছে, একই কথা। তাহলে আমরা এখানে সাইন থেকে করতে হবে। তো আমরা জানি সাইন থিটা ইজ ইকুয়াল টু, তো এইটাকে আমরা থিটা ধরবো, থিটা সমান কোণ এসিবি সমান 30 ডিগ্রি, সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ, ঠিক আছে? তাহলে আমরা লম্ব বাই অতিভুজ সরাসরি লিখবো না, আমরা লম্ব লিখবো এ বি, অতিভুজ হচ্ছে বি সি, ঠিক আছে? অথবা দেখো সাইন কত ডিগ্রি, 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ বির মান হচ্ছে এইচ, আর বিসি এর মান হচ্ছে কত, বিসির মান দেওয়া আছে 20, বা সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ ইজ ইকুয়াল টু এইচ বাই 20, ঠিক আছে? তো এখানে যদি এইচ বাই 20 হয় তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো, তাহলে 20কে এদিকে নিয়ে গেলে উপরে হবে, তাহলে 20 নিচের 20 উপরে আসবে, আর ওইদিকে এইচ উপরে থেকেই গেল। তাহলে অতএব এইচ সমান হচ্ছে এখানে কত, 10, ঠিক আছে? তাহলে এইচ এর মান 10, অর্থাৎ আমরা এখানে ছাদের যে উচ্চতা, সেই ছাদের উচ্চতা পেলাম কয় মিটার, 10 মিটার, ঠিক আছে? তাহলে এই অঙ্কটাও আমি তোমাদেরকে এক নজরে দেখাই দেই, ঠিক আছে? তাহলে এই হচ্ছে তোমাদের অঙ্কটা এক নজরে, ওকে? এবার এই অঙ্ক দেখো, বলা আছে ভূতলে কোনো স্থানে একটি স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ 60 ডিগ্রি। তাহলে তাহলে আগে একটা আমরা কি স্তম্ভ আঁকি, তাহলে এটা হচ্ছে স্তম্ভ, ঠিক আছে? প্রত্যেকটাকে আমরা রেখা হিসেবে রিপ্রেজেন্ট করব। যদি স্তম্ভ কি হবে, অনেক মোটা হবে, কিন্তু আমরা এত মোটা তাজা আঁকবো না, আমরা সবগুলোকে রেখা দ্বারা প্রেজেন্ট করব। তাহলে কোনো স্থানে, তাহলে যে কোনো স্থানে, তাহলে আমরা জানি কোনো স্থানে বলা নাই, তাহলে কোনো স্থান ধরে নেই, এই স্থানে কোন স্থান সেটা কি বলা আছে, বলা নাই। তাহলে পাদদেশ থেকে এই স্থান মনে করো, আচ্ছা স্তম্ভটা হচ্ছে এ বি, এটা হচ্ছে স্তম্ভ। তাহলে স্তম্ভের শীর্ষের উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তাহলে শীর্ষ হচ্ছে বি, এই বি এর উন্নতি কোণ 60 ডিগ্রি, কোথা থেকে দেওয়া নেই, অনির্দিষ্ট কোনো একটা স্থান থেকে। তাহলে আমরা অনির্দিষ্ট একটা স্থান ধরলাম, ধরে নিলাম যে সি বিন্দুতে, তাহলে সি বিন্দুতে বি শীর্ষের, তাহলে এ বি স্তম্ভের শীর্ষ হচ্ছে বি, এই বি এর উন্নতি কোণ কোথা থেকে, সি থেকে। তাহলে সিতে উন্নতি কোণ হচ্ছে কত ডিগ্রি,
60 ডিগ্রি। যেহেতু স্পেসিফিক করে বলা নাই এই জন্য আমরা কি ইচ্ছা মতো কি একটা বিন্দু নিলাম, ওই বিন্দুতে সেটা এইদিকে হইতে পারে এইদিকে হইতে পারে, আমরা সব তো ডান দিকেই আঁকতেছি। যদি ছবিগুলো আমরা খাতার বাম দিকে আঁকতাম তাহলে আমরা ডেফিনেটলি এগুলো কোন দিকে, এই দিকে নিতাম। তাহলে যেহেতু র্যান্ডম একটা স্থান বলছে কোনো স্থানে, তাহলে আমরাও কোনো স্থান নিলাম সি। তাহলে মনে করি সি স্থানে, তাহলে আমরা এইখানে লিখব। তো মনে করি ওরা স্থান লিখছে, আমরা বিন্দু লিখব। মনে করি সি বিন্দুতে এ বি স্তম্ভে, তাহলে আমরা দেখলাম যে সি বিন্দুতে এ বি স্তম্ভের শীর্ষ হচ্ছে বি, তার উন্নতি কোণ কয় ডিগ্রি? 60 ডিগ্রি। ওকে, আমাদের এই প্রথম অংশটুকু হয়ে গেল, আমাদের এই অংশটুকু কি, এই অংশটুকুর কাজ হয়ে গেল। ওকে, তাহলে কি হলো? তো ঠিক আছে, বুঝতে পারছো, আমাদের এই অংশটুকুর কাজ হয়ে গেল। প্রথম যে অংশটুকু আছে এটির কাজ আমার হয়ে গেল। ঠিক আছে, ওকে। এরপর দেখো কি আছে, এবার বলছে ওই স্থান হাতে, ওইটা কোন স্থান? এই যে কোন স্থান, ঠিক আছে, এই কোন স্থানটাই হচ্ছে কি ওই স্থান। তাহলে আমরা কোন স্থানটাকে সি ধরেছি, তার মানে ওই স্থানটা হচ্ছে কি আসলে সি বিন্দু। তাহলে সি বিন্দু থেকে 25 মিটার পিছিয়ে গেলে, এখন পিছানো এবং আগানো বলতে কি বোঝায়? তাহলে এইটা হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট, স্তম্ভটা হচ্ছে রেফারেন্স পয়েন্ট। স্তম্ভের দিকে গেলে হয় আগানো, আর স্তম্ভ থেকে দূরে গেলে হয় পিছানো। ঠিক আছে, তাহলে আমরা সি বিন্দুতে আসি। তাহলে এখান থেকে যদি স্তম্ভের দিকে যাই তাহলে এটাকে বলবো আমরা আগানো, এই দিকে গেলে বলবো আগানো। আর সি বিন্দু থেকে যদি স্তম্ভ থেকে দূরে চলে যাই তাহলে সেটাকে বলবো আমরা পিছানো। আবার সি বিন্দুটা যদি আমরা এখানে নিতাম তাহলে এবার এই দিকে কিন্তু হয়তো আগানো, আর ওই দিকে হয়তো পিছানো। তাহলে এটা বুঝতে হবে যে আগানো পিছানো বলতে কি বোঝায়। তাহলে আগানো পিছানো একটা নির্দিষ্ট আগে ফিক্সড নিতে হবে বিন্দু, তারপর আগানো পিছানো বোঝা যাবে, নইলে বোঝা যাবে না। তাহলে এখানে হচ্ছে আমাদের কি স্তম্ভটা হচ্ছে কি মেইন রেফারেন্স পয়েন্ট, আর সি হচ্ছে একটা স্থান। তাহলে এখান থেকে যদি আমরা আগানোর কথা বলি তাহলে স্তম্ভের দিকে, যদি পিছানোর কথা বলি তার মানে বুঝতে হবে স্তম্ভ থেকে দূরে। তাহলে ওই স্থান থেকে 25 মিটার পিছিয়ে গেলে, তাহলে এখান থেকে 25 মিটার পিছিয়ে গেলাম, মনে করো এটা 25 মিটার আমরা পিছিয়ে আসলাম ডি বিন্দুতে। তাহলে এই জায়গাটা হচ্ছে কত? 25 মিটার। তাহলে সি থেকে আমরা 25 মিটার দূরে পিছিয়ে আসলাম কোথায়? ডি বিন্দুতে। এবার স্তম্ভটির উন্নতি কোণ, ওই একই স্তম্ভের উন্নতি কোণ এবার পরিবর্তন হবে না। এখান থেকে দেখলে যতখানি মাথা উঁচু করতে হবে, এখান থেকে ততখানি করা লাগবে না। তাহলে এবার কেমন হবে উন্নতি কোণটা? তাহলে এই যে এবার হয়ে যাবে তোমার উন্নতি কোণ কোনটা? এটা। ঠিক আছে, এটা হয়ে গেল উন্নতি কোণ। ঠিক আছে, তাহলে এবার উন্নতি কোণ হলো এটা। এবার বলছে কত? এই মানটা হচ্ছে 30 ডিগ্রি। এই মানটার কত ডিগ্রি? 30 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটাকে আমরা ধরি θ1, এটাকে ধরি আমরা কি θ1, আর এটাকে ধরি থিটা, এটাকে θ1 ধরে আর এটাকে θ2 ধরি। ঠিক আছে, θ1 এবং θ2, বুঝতে পারছো? তাহলে আমাদের দুইটা চিত্র হয়ে গেল। আর বলছে যে স্তম্ভটির উচ্চতা, তাহলে স্তম্ভটির উচ্চতা h সমান হট। ঠিক আছে, বুঝতে পারছো বিষয়টা? তো এটা যদি বুঝতে পারো তাহলে মনে করো যে আমরা কি করলাম, এইটা নাই, এখন আমরা এটা করে নেই, শুধু প্রথম অংশটুকুই কি আমরা করছি। ঠিক আছে, শুধু প্রথম অংশটুকুই আমরা করছি। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো বলো তো? এখান থেকে আমরা কি লিখতে পারবো? এসি আমরা লিখতে পারবো যে এখান থেকে এই লম্ব এবং ভূমি, তাহলে আর এটা হচ্ছে কি ত্রিভুজ, তাহলে সমুখ ত্রিভুজ এ সি বি, তাহলে সমকোণী ত্রিভুজ এ সি বি হতে পাই। সমকোণী ত্রিভুজ এ সি বি, ত্রিভুজ লেখার দরকার নেই, চিহ্ন দিলেই হইতো, আচ্ছা যেহেতু লিখেই ফেলছি। এ সি বি এ লম্ব আর ভূমি এসি, তাহলে এবার আমরা লিখতে পারবো কি tan 60, আমি সরাসরি tan 60 লিখতেছি। tan 60 ইজ ইকুয়াল টু হবে কি লম্ব বাই ভূমি, অর্থাৎ এইচ ডিভাইডেড বাই এ সি। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা জানি, তাহলে বা লিখতে পারবো যে tan 60 মান কত? √3। √3 সমান হচ্ছে
এইচ ডিভাইডেড বাই এসি, বা আমরা এসি সমান লিখতে পারবো কি এইচ ডিভাইডেড বাই রুট সি। তাহলে এটা আমাদের 1 নং থাকলো। কেন আমরা এসির মান বের করলাম সেটা আমরা বুঝতে পারবো, পরে দেখতেছি। ঠিক আছে, এরপর দেখো, তাহলে এরপর আমরা যদি এই কোণগুলোকে আঁকি, ঠিক আছে, এরপর মনে করো আমরা যেটা আঁকছিলাম আমরা মুছে দিলাম। এরপর মনে করো ওই যে 25 মিটার, সিডি সমান কি 25 মিটার, ঠিক আছে। আর এখানে এবার উন্নতি কোণটা হয়েছে কত ডিগ্রি, 30 ডিগ্রি। তাহলে এবার আমাদের সমকোণী ত্রিভুজ কোনটা হয়েছে বলো তো? এবার সমকোণী ত্রিভুজ, ওকে। এখন দেখো এখানে আবার এবার যদি আমরা কি করি, এই অংশটাকে মুছে দিতে পারি, মনে করি এটাকে মুছে দিলাম আমরা, এই পুরো জিনিসটাকে আমরা মুছে দিলাম। মুছে দিলে এখানে আর একটা সমকোণী ত্রিভুজ হইল না? এটা হচ্ছে কি সমকোণী ত্রিভুজ এ ডি বি। তাহলে এখানে আর একটি সমকোণী ত্রিভুজ হয়েছে কিনা দেখো, তাই না? সমকোণী ত্রিভুজ এ ডি বি এ। এবার কি এই কোণকে যদি আমরা নেই তাহলে tan 30 ডিগ্রি সমান কি লিখতে পারবো আমরা? এবার লম্ব কি এ বি এই সি থেকে যাবে, কিন্তু এবার ভূমি কত হবে? ভূমি হবে এ ডি। ভূমি হবে কি এ ডি, তাই কি না? ভূমি যদি এ ডি হয় তাহলে এ ডি কে কিন্তু আমরা কি লিখতে পারবো? এ সি, এই এ সি এইটুকু প্লাস কি এইটুকু লিখতে পারবো, তাই কি না? এই দুইটা যোগফল হিসেবে লিখতে পারবো, এসি প্লাস সিডি লিখতে পারবো। ঠিক আছে, ওকে, ওইটা আমরা লিখে দেবো। তার তার আগে আমরা এটা লিখে নেই। tan 30 মান হচ্ছে 1/√3 এইচ ইজ ইকুয়াল টু এডি। এডির মান হচ্ছে এসি প্লাস কত 25, এসি প্লাস 25 লিখতে পারবো। কেন? কারণ এডি সমান তো এসি প্লাস 25 দেখতে পাইতেছ। আর আমরা এইদিকে কি এসির মান পেয়ে গেছি, যে এখানে এই যে এসির মান আছে এইচ ডিভাইডেড বাই √3। তাহলে এইখান থেকে আমরা এটা ক্যালকুলেশন করব। ওকে, তাহলে এখন 1/√3 ইজ ইকুয়াল টু এইচ, এসির মান আবার কত এইচ ডিভাইডেড বাই √3 প্লাস 25। এই √3 আর এই √3 আবার কেটে দিও না, তার কারণ এখানে আবার কি এক্সট্রা √3 এটা আছেই। ঠিক আছে, 1 এখানে প্লাস আছে, তাহলে 1/√3, তাহলে এটা এইচ থাকলো। এটাকে যদি আমরা গুণ করি তাহলে কি হবে, যোগ যদি করি তাহলে লসাগুণ এই √3, আর এখানে হবে এইচ প্লাস 25√3 হবে। ঠিক আছে, 25√3। ঠিক আছে, অথবা 1/√3 ইজ ইকুয়াল টু, তো এইচ ঠিক থাকলো। আমরা জানি যে নিচের ভগ্নাংশগুলো উল্টে যায়, নিচের ভগ্নাংশ তাহলে √3 উপরে যাবে, আর নিচে তোমার এইচ প্লাস 25√3 হবে। এরপর যদি এটাকে আমরা আর গুণ করি, আর গুণ করলে কি হবে, এই √3 এখানে তো √3 এইচ আছে, গুণ হিসেবে আছে, তো √3 আর √3 গুণ করলে 3 হবে, তাহলে থ্রাইস এইচ হবে। আর এইখানে হবে এইচ প্লাস 25√3। এবার যদি এইচকে আমরা এই দিকে নিয়ে আসি, তাহলে থ্রাইস এইচ মাইনাস এইচ ইজ ইকুয়াল টু 25√3, অথবা টোয়াইস এইচ ইজ ইকুয়াল টু 25√3। তাহলে এইচ সমান হবে 25√3/2। তাহলে এটাই হবে অ্যান্সার। এখন দেখো এই অঙ্কের যে ক্যালকুলেশনটা তোমাদের কাছে একটুখানি কঠিন মনে হতে পারে। যদি এটা কঠিন মনে হয় তাহলে আমরা যেটা করব, তোমাদের জন্য এই জিনিসটাকে একটুখানি ইজি করে দেবো। ঠিক আছে, এই জিনিসটাকে একটু ইজি করে দেব। দেখো তাহলে এটা ইজি কিভাবে হবে, তো এটা করার জন্য আমরা যেটা করব, এখানে এসির মান বের না করে এইচ এর মান বের করব। ঠিক আছে, তাহলে এখানে এইচ সমান হবে কি এসি √3। এখান থেকে এইচ সমান হবে, আর গুণ করলে কি হবে এসি ইন্টু √3, এটা হবে। তাহলে এবার সমকোণী ত্রিভুজ, এটাতে আমরা একইভাবে সেম প্রসেসে কি লিখতে পারবো, tan 30 ইজ ইকুয়াল টু AB ডিভাইডেড বাই AD, AB ডিভাইডেড বাই AD ইজ ইকুয়াল টু এবির মান AB এ থাকলো, এবির মান আমরা এইচ লিখে দেই, এবির মান হবে এইচ, আর এডির জায়গায় আমরা একইভাবে কি লিখব AC প্লাস 25। ঠিক আছে,
তাহলে আমরা এবার আগে এই এসির মান বের করব, তারপর কি এইচের মান বের করবো, তাহলে আমাদের অঙ্কটা একটুখানি ইজি হবে। tan 30 মান হচ্ছে 1/√3, আর এইচের জায়গায় আমরা লিখব কি এসি √3, আর এখানে হবে কি এসি প্লাস 25। আমরা এসিকে এক্স ধরি, ঠিক আছে, ধরি এসি সমান এক্স, এই ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরবো, ঠিক আছে, এসির মান ধরবো আমরা এক্স, তাহলে এখানে আমরা x√3 লিখে দিই, ঠিক আছে, তাহলে এটা আমাদের জন্য মোর ইজি হবে, ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন করতে আমাদের সুবিধা হবে, ঠিক আছে, তাহলে x√3 এক্স। এরপর যদি আমরা আর গুণ করি তাহলে থ্রাইস এক্স হবে, তাহলে থ্রাইস এক্স সমান হবে এক্স প্লাস 25, এক্স প্লাস কত আছে 25, তাহলে এক্স এইদিকে নিয়ে আসলে টোয়াইস এক্স হবে, এক্স বিয়োগ হবে সমান হবে 25, তাহলে অতএব এক্স ইজ ইকুয়াল টু হবে 25/2, তাহলে এই এক্স এর মান, তাহলে অতএব এইচ সমান কত হবে, এইচ সমান আছে x√3 ইজ ইকুয়াল টু 25/2 ইন্টু √3। দেখেন একই অ্যান্সার আসলো, কিন্তু আমাদের জন্য এটা এই ক্যালকুলেশনটা ইজি হলো, মোর ইজি, ঠিক আছে, তাহলে তোমরা এইভাবেই করবা। অনেক সময় মনে হয় যে আমি ওটা কেন করছিলাম, যে আমাদের যদি এইচের মান দরকার, তাহলে এখানে এসির মান আমরা বের করে রাখলাম, তাহলে এসির মান পরে ওই জায়গায় বসাই দিলে শুধু সরাসরি এইচ পাবো, কিন্তু তাতে এই ক্যালকুলেশনটা কঠিন হয়ে গেল। এই জন্য আমরা কি করবো এখানে, মানে আমরা কখনোই কোনো একটা সমীকরণের মান ভাগফল আকারে বের করব না, ভাগফল আকারে বের করলেই ইকুয়েশনটা জটিল হবে। এই জন্য আমরা কি করবো, ইকুয়েশনের মান সবসময় যখন গুণফল আকারে বের করার চেষ্টা করব। এখানে যখন গুণফল আকারে বের করলাম, তখন কিন্তু এখানে ক্যালকুলেশনটা কি হয়ে গেল, ইজি হয়ে গেল। তখন এইচ এর মানটা একটু পরে পাইলাম, আগে এক্স এর মান পাইলাম বা এসির মান পাইলাম, তারপর এখানে মান বসাই দিলেই কি আমরা এইচ এর মান পাবো। এটাই হচ্ছে কি ইজি পদ্ধতি, ঠিক আছে। তো এখানে এই কৌশলটা মাথায় রাখবা, যে কোনো একটা ইকুয়েশনের মান আমরা সবসময় গুণ আকারে বের করার চেষ্টা করব, ঠিক আছে। এই 15 নম্বর অঙ্কটা দেখো, একদম সেম অঙ্ক, শুধু একটুখানি ওটা পিছানো ছিল আর এটা আছে আগানো, ঠিক আছে, ঠিক আছে। তাহলে একইভাবে এখানেও আমরা একটা ভূমি আঁকি, ঠিক আছে, একটা ভূমি আঁকলাম, এই ভূমির উপর একটা মিনার আঁকলাম, একটা কি আঁকলাম, মিনার, ওকে, এই যে ভূমির উপর এই মিনারটা আঁকলাম। এরপর বলছে কোনো স্থান থেকে 60 মিটার এগিয়ে আসলে মিনারের বিন্দুর উন্নতি কোণ 45 থেকে 60 হয়। তার মানে প্রথমে ছিল 45, তাহলে প্রথমে একটা বিন্দু স্থান নিলাম, তাহলে এই বিন্দুতে উন্নতি কোণ ছিল কত 45, ঠিক আছে, ঠিক আছে, দুইটা স্থান যেহেতু বলছে এক লাইনে বলছে, ওরা ভেঙে ভেঙে বলছিল, আর এখানে এক লাইনে, তার মানে প্রথম স্থান থেকে ছিল 45, এরপর এগিয়ে গিয়ে হয়েছে 60 ডিগ্রি, তাহলে প্রথম স্থান আমরা নিলাম, তাহলে প্রথম স্থানে এখানে কত 45 ডিগ্রি নিলাম, ঠিক আছে, প্রথম স্থানে নিলাম 45 ডিগ্রি। এরপর এই প্রথম স্থানটার নাম দিলাম আমরা সি, আর মিনার হচ্ছে এ বি। এরপর আচ্ছা, তাহলে এইটার জন্য আমরা একটা আগে বানিয়ে ফেলি, তাহলে মনে করি প্রথমে কোথায় ছিল, প্রথমে সি বিন্দুতে ছিল, প্রথমে সি বিন্দুতে উন্নতি কোণ কয় ডিগ্রি 45 ডিগ্রি। তাহলে আমরা এখান থেকে কি পাবো, লিখবে যে ত্রিভুজ এ বি সি, এগুলো পরিচয় লিখতে হবে, যে মনে করি মিনার হচ্ছে এ বি, ঠিক আছে, এ বির উচ্চতা ধরি এইচ, আচ্ছা ঠিক আছে, আমি সরাসরি tan 45, তাহলে এখানে কি হবে tan 45 হয়, তাহলে আমরা লিখবো যে ত্রিভুজ এ সি বি এ tan 45, এখানে সমকোণী লিখবা, লিখে দিলেই ভালো। tan 45 সমান আমরা জানি লম্ব বাই ভূমি, তাহলে এইচ ডিভাইডেড বাই হবে কত এ সি, বা tan 45 এর মান 1, তাহলে এইচ সমান হচ্ছে এসি, এখানে এসি আর এইচ সমান, এখানে কোনো সমস্যা নেই, এসির মান আমরা এসি বসাই দিলাম। এরপর কি বলছে, ওই কোন স্থান থেকে একটি মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসলে, তাহলে আগে ছিল এখানে, এবার মিনারের দিকে 60 মিটার এগিয়ে আসা হবে, তাহলে এবার মনে করো 60 মিটার, তাহলে এই ডিস্টেন্সটা কয় মিটার 60 মিটার এগিয়ে ডি বিন্দুতে আসা হলো, কোন বিন্দুতে আসা হলো ডি বিন্দুতে আসা হলো, ঠিক আছে। এবার উন্নতি কোণ কত হইলো 45 থেকে হয়ে গেল 60, তাহলে এবার লিখবো যে মনে করি সি বিন্দু থেকে
60 মিটার এগিয়ে ডি বিন্দুতে আসে উন্নতি কোণ এবার হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এবার সমকোণী ত্রিভুজ কোনটা হলো? এডিসি হইল, এডিবি হইল সমকোণী ত্রিভুজ এডিবিএ। এবার tan 60 সমান কত হবে? একই হবে এইচ ডিভাইডেড বাই এডি হবে। এবার এইচ ডিভাইডেড বাই কি হবে? এডি। ওকে, আবার আমরা মান বসাই দেবো। tan 60 মান হচ্ছে √3। tan 60 মান কত? √3। তাহলে এইচ এর মান কত? এইচ তো বের করবো আমরা। এবার দেখো এডি সমান আমরা কি পাবো? এডি সমান পাবো এসি মাইনাস 60, তাই না? এডি সমান এবার কি পাবো আমরা? এই পুরোটাই হচ্ছে এসি, ঠিক আছে? এসি থেকে যদি আমরা সিডি পরিমাণ বাদ দিয়ে দেই, এইটুকু অংশ যদি কেটে দেই, এইটুকু অংশ সিডি পরিমাণ যদি কেটে দেই, তাহলে কিন্তু আমরা কি পাবো? এডি পরিমাণ পাবো, ঠিক আছে? তাহলে এসি মাইনাস 60, সিডি মানে 60, ঠিক আছে? এসি মাইনাস 60, তাহলে এসি থেকে 60 বাদ দিলে আমরা এডি পাবো, ঠিক আছে? এবার এসির মান আমরা সরাসরি এবার বসিয়ে দেই। এসি সমান এইচ, আমরা এইচ সমান এসি না বসাই, তার কারণ আমাদের এসির মান দরকার নেই, আমাদের এইচ এর মান দরকার। তাহলে আমরা এসি এর জায়গায় এইচ বসাই, তাহলে এসি সমান এইচ, ঠিক আছে? এটা 1 নম্বর দিতে পারি আমরা। তাহলে 1 নং থেকে আমরা এখানে মান বসিয়ে দেই। তাহলে √3 সমান হবে এইচ ডিভাইডেড বাই এইচ মাইনাস 60। তাহলে এবার যদি আমরা আর গুণ করি তাহলে কি হবে দেখো? তাহলে √3 এইচ হবে, √3 এইচ মাইনাস 60 √3 ইজ ইকুয়াল টু এইচ। এবার এইচ কে এই দিকে নিয়ে আসে আর এটাকে ওই দিকে নিয়ে যাই। তাহলে √3 এইচ প্লাস এইচ ইজ ইকুয়াল টু 60 √3 প্লাস এইচ না মাইনাস এইচ হবে, ঠিক আছে? তাহলে এখানে তো বিয়োগ করা যাবে না, এখানে √3 আর এখানে 1 এইচ আছে, তাহলে আমরা এইচ কমন নিব। এইচ কমন নিলে হবে √3 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 60 √3, বা এইচ ইজ ইকুয়াল টু হবে 60 √3 আর √3 মাইনাস 1। তাহলে তোমরা ক্যালকুলেটারে টিপবা, এটা ক্যালকুলেটারে টিপলে যা আসবে আসবে। তো ক্যালকুলেটারে যখন এটা একেবারেই টিপবা তখন অবশ্যই কি করতে হবে? 60 √3 ডিভাইডেড ভাগ চিহ্ন দেওয়ার পর অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে। আর যদি তোমার এই ফাংশন ইএস যেমন যারা তোমার 1000 বা 991 ব্যবহার করো, তারা এই ডিভাইড চিহ্ন ব্যবহার করলে তখন তো সরাসরি এটা লিখতে পারবা। আর যদি তোমরা এই ভাগ চিহ্ন ইউজ করো তখন অবশ্যই কী করতে হবে? নিচেরটাতে পরেরটাতে ব্র্যাকেট দিতে হবে, ঠিক আছে? নইলে সঠিক উত্তর আসবে না। তাহলে এটাই হচ্ছে আমাদের কি আনসার। অথবা চাইলে তোমরা মনে করতে পারো যে না, আমরা এটাই আনসার রেখে দিব, তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? তাহলে এই অঙ্কগুলি সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে? এর আগে যেটা করলাম আর এখন যেটা করলাম, এই অঙ্ক দুটোই পরীক্ষায় সবচেয়ে বেশি আসে, ঠিক আছে? তাহলে এই অঙ্কটা ফুল পেজে যদি আমি দেখাই, ফুল পেজে, তাহলে এটা এইরকম হবে, ঠিক আছে? বুঝতে পারছো? এবার দেখো, এটি হচ্ছে সেই অঙ্ক, যে অঙ্কের মাধ্যমে একটা নদী পার না হয়েই নদীর বিস্তার নির্ণয় করা যায়, এবং নদীর অন্যদিকে একটা টাওয়ার আছে, সেই টাওয়ারের উচ্চতা পর্যন্ত কি করা যাবে? নির্ণয় করা যাবে নদীর এই পার থেকে, ঠিক আছে? তাহলে বুঝো কতটা মজার বিষয় যে নদীর এই পার থেকেই আমি কি করব? নদীর বিস্তারও মাপবো, সেই সাথে নদীর ওই পাশে যে একটা টাওয়ার আছে সেই টাওয়ারটার উচ্চতাটাও আমরা পরিমাপ করব, ঠিক আছে? তো ডেফিনেটলি এটা মজার বিষয়। তো এটাই হচ্ছে তোমার এই যে ত্রিকোণমিতিক অনুপাত এবং জ্যামিতির বাস্তবতা এবং এটা সুবিধা, ঠিক আছে? তাহলে দেখো, এখানে বলছে যে একটি নদীর তীরে কোনো এক স্থানে দাঁড়িয়ে একজন লোক দেখলো যে ঠিক সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ারের উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে? তাহলে উন্নতি কোণ কত ডিগ্রি? 60 ডিগ্রি। অর্থাৎ আমরা এখানে নদীর প্রস্থ আঁকবো আর কি, নদীর দৈর্ঘ্য বরাবর আমরা দেখবো না, নদীর প্রস্থ। মনে করো নদীটা এই বরাবর প্রবাহিত হচ্ছে, মনে করো নদীটা এইরকম আর কি, নদীটা এই বরাবর এইভাবে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে? নদী এইরকম করে প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে নদী, ওকে? তো আমরা কি করলাম? নদীর প্রস্থ বরাবর আঁকছি, ঠিক আছে? নদীর হচ্ছে এইটাকে প্রস্থ, ওকে? তো সোজাসুজি অপর তীরে অবস্থিত একটি টাওয়ার, তাহলে এইখানে কি আছে? একটা টাওয়ার দাঁড়িয়ে আছে, এখানে নদীর উপরে কি আছে? একটা টাওয়ার দাঁড়িয়ে আছে, ঠিক আছে? নদীর ধারে। তাহলে তাহলে সে নদীর তীরে কোনো একটা স্থানে, তো এইখানে নদীর তীরেই দাঁড়িয়ে আছে, প্রথমবার সে নদীর
তীরে দাঁড়িয়ে ছিল, তাহলে এখান থেকে তার এই টাওয়ারের উন্নতি কোণ সে মেপেছে কত ডিগ্রি? তো টাওয়ারের উন্নতি কোণ 60 ডিগ্রি। একটু আগে যে অঙ্কটা করলাম ওই অঙ্কটাই, আগে মাঝখানে নদী ছিল না, এবার মাঝখানে জাস্ট নদী আছে। ঠিক আছে, আগের অঙ্কটাই, আগের অঙ্কে যেমন এটা আমরা পাইছিলাম এ সি ধরছিলাম, নদীর টাওয়ারের নিচের বিন্দু এ আর টাওয়ারের উপরের বিন্দু বি, আর এটা হচ্ছে কি সি। এই তীরের নদীর অন্য পারে সি বিন্দুতে সে দাঁড়িয়ে উন্নতি কোণ দেখলো কয় ডিগ্রি? 60 ডিগ্রি। যাই হোক, এটা বেশি ছোট হয়ে গেল কোনটা, 60 ডিগ্রি কোণ আরো বড় হয়। এরপর সে কি করছে, তাহলে এখান থেকে, তাহলে এইটা প্রথম ঘটনা ছিল এইটা। ঠিক আছে, ওকে, এটা কিন্তু খাড়া লাইন, এটা কিন্তু নদীর উপরে খাড়া হিসাবে আছে। ওকে, ঠিক আছে, এখন আমরা কি করি, এগুলো মুছে দেই। এইটা হয়ে গেল নদী, এটা আছে নদীর প্রস্থ, তাহলে এই জিনিসটা কি, নদীর প্রস্থ, এটা আছে টাওয়ারের উচ্চতা, আর এখান থেকে সে খাড়া উপরের দিকে এভাবে দেখতেছে এটার দিকে, তাহলে উন্নতি কোণটা হলো কত ডিগ্রি? 60 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা পাবো কি, tan 60 ইজ ইকুয়াল টু হবে এবি, এবি মানে নদীর টাওয়ারের উচ্চতা মনে করো এইচ, এইচ ইজ ইকুয়াল টু এসি, এসি এর মানে নদীর প্রস্থ ধরে নেই এক্স বা ডি, নদীর প্রস্থ, তো নদীর প্রস্থ আমরা ডি ধরে নিলাম। ঠিক আছে, তো নদীর প্রস্থ যদি ডি ধরি, তাহলে আমরা বলতে পারবো এইচ ডিভাইডেড বাই ডি। ওকে, তো এখানে আমরা লিখবো যে মনে ত্রিভুজ, এগুলো আমরা অবশ্যই লিখবো এখানে। ঠিক আছে, এখানে লিখবো ত্রিভুজ এ সি বি, ত্রিভুজ এ সি বি সমকোণীতে, তো এইটা ঠিক আছে, tan 60 ইজ ইকুয়াল টু এইচ বাই ডি। ওকে, তাহলে এখান থেকে এবার আমরা কি পাইলাম, tan 60 মান হচ্ছে √3, √3 ইজ ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই ডি, বা এইচ ইজ ইকুয়াল টু হবে d√3। ঠিক আছে, তাহলে আমরা এইচ এর মান এখান থেকে এইভাবে পেয়ে গেলাম। এরপর আমরা তখন কল্পনা করেছিলাম কি, আমাদের নদীটা কি এইরকম, তাই না? নদীটা তো এইরকম ছিল, এইরকম করে এই দিক দিয়ে পার হয়ে যাচ্ছিল নদীটা। ওকে, এরপর সে কি করছে দেখো, ওই স্থান থেকে 32 মিটার সে পিছিয়ে গেছে। 32 মিটার মানে এই দিকে সে পিছিয়ে আসছে 32 মিটার, কয় মিটার? 32 মিটার পিছিয়ে সে ডি বিন্দুতে আসছে। কয় মিটার পিছাইছে? 32, অর্থাৎ ডি প্লাস 32। এবার আগে তো ডি ছিল, নদী এ থেকে সি পর্যন্ত ডি ছিল, এবার সে আরো 32 মিটার পিছিয়ে আসলো এই সি থেকে ডি পর্যন্ত, অর্থাৎ সি বিন্দুতে, ওই স্থান থেকে, কোন স্থান থেকে, আগে সে যে স্থানে ছিল সেখান থেকে 32 মিটার পিছিয়ে গেল। এবার উন্নতি কোণ হইলো কত? 30 ডিগ্রি। এবার উন্নতি কোণটা কত ডিগ্রি হলো? এটা 30 ডিগ্রি হইলো। ঠিক আছে, তাহলে এবার যদি এগুলো সব আমরা মুছে দেই তাহলে কেমন হচ্ছে দেখো তো। এখানে একটা কি সমকোণী ত্রিভুজ হইলো না এরকম, আর একটা সমকোণী ত্রিভুজ হইলো। ঠিক আছে, তাহলে এবার সমকোণী ত্রিভুজ, এবার সমকোণী ত্রিভুজ এ ডি বি হতে, সমকোণী ত্রিভুজ এ ডি বি এ কি হবে? ট্যান, তাহলে ট্যান 30 ডিগ্রি সমান কত হবে বলো দেখি? ট্যান 30 ডিগ্রি কত হবে? লম্ব বাই ভূমি একই হবে, এইচ ডিভাইডেড বাই, এবার ভূমি কোনটা? এ থেকে ডি পর্যন্ত, এ ডি। ঠিক আছে, বা ট্যান 30-র মান আমরা জানি 1/√3, ট্যান 30-র মান জানি 1/√3, আর এইচ এর জায়গায় এইচ থাকলে এডি সমান কি হবে বলো তো? এডি প্লাস 32 হবে, তাই কি না? এখন এইটুকু তো ছিল ডি, আর এইটুকু 32, তাহলে পুরোটাই কত হবে? ডি প্লাস 32, ডি প্লাস 32। তাহলে ছবিটা আমাদের এরকম ছিল, এটা আমরা ছবিটা আবার এঁকে ফেলি। ঠিক আছে, তো এটা মনে করো নদী, কিভাবে আঁকলাম তো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এর এটা মনে করো নদী। ঠিক আছে,
নদী, আর এটা 32D, আর এটা আছে 60°, ঠিক আছে। তো এই যে পুরো চিত্রটা হচ্ছে এরকম, ঠিক আছে। ওকে, তাহলে এখন আমরা এখান থেকে ক্যালকুলেশন করে এইচ এর মান d√3 আছে, সেই মানটা এখানে বসিয়ে দেব। তাহলে 1/√3, তাহলে এইচ এর মান কত? d√3, ঠিক আছে। এইচ এর মান হচ্ছে d√3, তাহলে d√3 ইজ ইকুয়াল টু d প্লাস 32, বা এবার যে আর গুণ করি তাহলে 3d হবে। কেন? তাহলে 3 আর √3 গুণ করলে 3 হবে, আর d তার সাথে আছে, তাহলে d প্লাস 32, ঠিক আছে। তাহলে d এইদিকে আসলে বিয়োগ হয়ে যাবে, তাহলে টোয়াইস d হবে, টোয়াইস d সমান 32, অতএব d সমান হচ্ছে 16। তাহলে নদীর প্রস্থ কত? 16 মিটার। অতএব নদীর প্রস্থ হচ্ছে কত? 16 মিটার। অতএব এইচ সমান কত হবে? এইচ সমান তো d√3, তার মানে 16√3। তাহলে নদীর চেয়ে টাওয়ার বড় বাপুরে। আচ্ছা, তাহলে এই হলো অঙ্ক। তাহলে টাওয়ারের উচ্চতা হচ্ছে কত? 16√3, আর এটা হচ্ছে কত? তোমার 16 মিটার। ওকে, ঠিক আছে, বুঝতে পারছো? তো এই হচ্ছে অবস্থা। তাহলে এই অঙ্কটা কোনটা অঙ্কের মতো বলো দেখি? এই যে প্রথম অঙ্ক, এখানে আমরা এসি বের করছিলাম না, এই যে এসির মান বের করলাম প্রথমেই, কোথায় গেল যেন? এই যে প্রথম অঙ্কটা কই গেল? এই যে 14 নম্বর, এই অঙ্কের মতো। এখানে উচ্চতা চেয়েছিল 25 মিটার পিছিয়ে এসছে, তার আগে কিন্তু আমরা এসির মান বের করেছিলাম এখানে, এই যে এক্স ধরে, ঠিক আছে, এক্স ধরে আমরা এসির মান বের করেছিলাম, ঠিক আছে। এই সেম অঙ্কটাই আগে আগে কি ছিল? ছিল না, এই যে এইটা নদী মনে করো, এই যে এসি ছিল না আগে, তো মনে করো এটা যদি একটা নদী হইতো তাহলে কি হইতো? মনে করো এটা একটা এরকম করে আগের মতো করে এটা একটা নদী, তাহলেই তো সেম অঙ্ক হয়ে গেল। আর এটা হচ্ছে একটা কি? টাওয়ার। ওকে, তাহলে এইভাবেই একটা নদী পার না হয়ে নদীর ওই পারের কোনো একটা উঁচু বিল্ডিং থেকে কি করা যায়? উচ্চতা মাপা যায়। এরকম কোনো উঁচু বিল্ডিং না থাকলেও নদীর প্রস্থ মাপা যাবে। তখন এই দিকে একটা উঁচু জায়গা থেকে এই বিন্দুটাকে দেখতে হবে, তখন এই চিত্রটা জাস্ট কি হবে? উল্টো হবে, ঠিক আছে। নদীর আমি একটু দেখাই, তাহলে নদীর প্রস্থ এখন মাথায় জিনিসটা আসতেই পারে যে তাহলে ভাই যে তার একটা, তাহলে এইরকম একটা নদী আছে, ঠিক আছে। এই নদী মনে করো আমরা এক বাঁকা থেকে দেখছি, তাহলে নদীর মনে করো এইটা নদীর কি? প্রস্থ। এটা হচ্ছে নদীর প্রস্থ। আমরা যেহেতু বাঁকা করে নদীটা আসতেছি, তো মনে করি এইটাই প্রস্থ আর কি। যদিও দেখে মনে হচ্ছে এইটা আসলে প্রস্থ না, প্রস্থ আসলে কেমন এইরকম হবে, ঠিক আছে, তাই না? প্রস্থটা আসলে কেমন হবে? প্রস্থ তো লম্বালম্বি হয় এইটা। যাই হোক, আমরা বোঝার সুবিধার্থে যেহেতু আমরা 2Dতেই 3D দেখাচ্ছি, নদীটা একটু বাঁকা দেখাচ্ছি, ওই জন্য আমরা এইটাকেই আমাদের বোঝার সুবিধাতে এইটাই আমরা মনে করি নদীর প্রস্থ। তাহলে এখন কি করবো বলো দেখি? আচ্ছা, নদীটা তাহলে যদি এই দিকে বাঁকা করে দেয় তাহলে আমাদের বিষয়টা ইজি হবে, ঠিক আছে। এই যে মনে করো এবার নদী কি হচ্ছে? এইদিকে প্রবাহিত হচ্ছে, এইটা হচ্ছে নদীর প্রস্থ। এবার আমরা কি করব? তাহলে আমরা দাঁড়িয়ে আছি এই দিকে, আমরা দাঁড়িয়ে আছি কোন দিকে? এই দিকে। তাহলে এবার নদীর দূরত্বটা কিভাবে? এই থিওরিতে অনেকগুলো থিওরি আছে, অনেকভাবে নদীর প্রস্থ মাপা যায়, ঠিক আছে। তাহলে এইখান থেকে আমরা কিভাবে মাপবো? তাহলে প্রথমে এইখানে কি করব? আমরা একটা মনে করো একটা উঁচু টাওয়ার নিলাম, উঁচু টাওয়ার না, মনে করো যে কোনো একটা যে কোনো একটা দণ্ড, যে কোনো একটা বাঁশ বা খুঁটি বা যে কোনো কিছুর খুঁটি এইখানে পুঁতলাম। পুঁতার পর এইখান দিয়ে ঠিক আমি কি করব? একটা চোং বা কোনো কিছু দিয়ে এই নদীর ওপারে ঠিক আমি এখানে যেখানে দাঁড়িয়ে আছি ঠিক অপর পারে কি এই বিন্দুতে ফোকাস করব, ঠিক আছে। ফোকাস করব, ঠিক আছে। ফোকাস করে এইখানে কত ডিগ্রি কোণ হইলো সেটা আমি কি করব? মেপে নিব, ঠিক আছে। এবার আমি কি করব? মেপে নিলাম, ঠিক আছে, এটাকে আমি মেপে নিলাম। মেপে নেওয়ার পর এই খুঁটিটাকে এবার ওই 32 মিটার, এবারও মনে করো 32 মিটারই, ওই 32 মিটার কি করলাম? পিছিয়ে নিয়ে আসলাম। 32 মিটার কি করলাম? পিছিয়ে নিয়ে আসলাম। পিছিয়ে নিয়ে এসে এবার এখান থেকে একে ফোকাস করলাম, ঠিক আছে। এখান থেকে যদি একে ফোকাস করি তাহলে এবার কোনটা পরিবর্তন হয়ে যাবে না? আগে যত ডিগ্রি ছিল এবার তার থেকে কি হবে? ছোট হবে। মনে করো এটা 60 ডিগ্রি ছিল আগে,
পরে সরি আগে ছিল 60 ডিগ্রি, পরে হলো 30 ডিগ্রি, আগের মতোই। ঠিক আছে, আগে কি ছিল, টাওয়ারটা ঠিক ছিল, আমরা আগাপিছা করছি। এবার কি করছি, এই পয়েন্টটা ঠিক আছে, টাওয়ারটাকে আগাপিছা, এখন টাওয়ারকে তো সামনে পিছে নেওয়া যাবে না, আমরা ছোট একটা কি কাঠের কঞ্চি, ছোট একটা কাঠের কঞ্চি, এটি এটা ওর দৈর্ঘ্য আমরা জানি না, কোন মাপতেছি। ঠিক আছে, তাহলে এইভাবে কি করলাম, প্রথমে ওইটা এখানে ছিল, তারপর এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে এসে এবার এখানে কত ডিগ্রি হলো, 30 ডিগ্রি হলো। তাহলে এবার একইভাবে এইটা আমাদের ভূমি, এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয়, ঠিক আছে, এটা যদি আমাদের অ্যাঙ্গেল হয় তাহলে আমরা কি করতে পারি, তাহলে এটা ভূমি, এটা লম্ব, তো নদীর প্রস্থ ডি, আর এটা 32 আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে একইভাবে সেম অ্যাঙ্গেল, তো এটা যদি কত 30 হয়, তাহলে এটা 60 হবে, আর এটা 60 হলে এটা 30 হবে। তো ওই দিক থেকে না মেপে আমরা এখানেও করতে পারি। তাহলে আমি বোঝার সুবিধার্থে তোমাদের এটা মুছে দিলাম প্রথমে। তাহলে এখান থেকে আমরা একটা কি পাবো, তাহলে tan 60 সমান কত হবে, tan 60 সমান, এবার কিন্তু লম্ব এইটা, ঠিক আছে, ডি ডিভাইডেড বাই এই টাওয়ারের এইচ। ঠিক আছে, তো পেয়ে গেলাম tan 60, যে tan 60 মান √3, ডি সমান আছে এইচ √3, এটা 1 নম্বর পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর এটাকে যখন আমি কি করলাম 32 মিটার পিছায় নিয়ে আসলাম, তখন কি করলাম, আবার অ্যাঙ্গেল আঁকলাম। ঠিক আছে, এবার আমি আগেরটাকে মুছে দিলাম। ঠিক আছে, মুছে দিয়ে এটা পাইলাম কত, 32 পাইছিলাম, আর এটা এবার হয়ে গেছে আমার 30। তাহলে এবার আমি কি করতে পারবো, tan 30 ডিগ্রি সমান, এবার কিন্তু আমার লম্ব কোনটা, এইটা, তাহলে ডি প্লাস 32, আর ভূমি কত, এই টাওয়ারের উচ্চতা এইচ। ঠিক আছে, তাহলে এবার আগে ডি এর মান এখানে সেম ভাবে বসাই দিব, বসাই দিয়ে আবার কি আমরা ডিও পাবো, এইচও পাবো। ওকে, ঠিক আছে, তো দেখো কত সুন্দরভাবে ত্রিকোণমিতির ফর্মুলা ইউজ করে, এই অ্যাঙ্গেলের ফর্মুলা ইউজ করে আমরা এটা বের করতে পারতেছি। ঠিক আছে, এখন তোমরা মনে হইতে পারে আমাদের কাছে তো ভাই চাঁদা নাই, এইরকম করেই কিভাবেই বা পরিমাপ করব, তাহলে সে বুদ্ধিও আছে, এই অ্যাঙ্গেল ছাড়াও কি করা যায়, এটাকে পরিমাপ করা যায়, এগুলো অনেক ধরনের বুদ্ধি আছে। ঠিক আছে, যখন চাঁদা আবিষ্কার হয় নাই, কোন পরিমাপ করা যাইতো না, তখনও মানুষ নদীর প্রস্থ নদী পার না হয়েই মাপতো। ঠিক আছে, ওটাও আছে, আমি আর এখন দেখিয়ে ক্লাসটাকে লম্বা করতেছি না, তখন আমি এখন যেহেতু আমরা এখানে বইয়ের অঙ্ক করব, সেক্ষেত্রে বইয়ের অঙ্কের মধ্যে আপাতত সীমাবদ্ধ থাকি। অঙ্কটা দেখালাম এই কারণেই যে, তার কারণ ওটা তোমাদের বইয়ের সাথে মিল আছে অনেকটা, বইয়ের কনসেপ্টটাকে তোমরা ব্যবহার করতে পারবা। ঠিক আছে, এরপর দেখো এই টাইপের অঙ্ক, এটা খুব ইম্পর্ট্যান্ট টাইপ একটা অঙ্ক, যে একটা খুঁটি ভেঙে গেলে কি হয়, ঝড়ের মধ্যে একটা খুঁটি ভেঙে গিয়ে আর একটা খুঁটির সাথে আটকে আছে, তাহলে কি হবে। তাহলে দেখো সহজ কথায় আমরা সবার আগে একটা ভূমি আঁকবই, সবার আগে আমরা ভূমি এঁকে নেব। তারপর বলছে যে 64 মিটার লম্বা একটি খুঁটি ভেঙে গিয়ে বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ঠিক আছে, তাহলে মনে করো একটা খুঁটি প্রথমে ছিল, খুঁটি কত 64 মিটার উঁচা একটা খুঁটি ছিল। ঠিক আছে, এই খুঁটিটা কয় মিটার, 64 মিটার, টোটাল 64 মিটার। এরপর কি করছে, এই খুঁটিটা ভেঙে গেছে কোনো এক জায়গায়, ঘরে হোক যাই হোক, মনে করো এই পয়েন্টে সেটা ভেঙে গেছে, ভেঙে গেলে এই জিনিসটা কোথায় আসবে, এই জিনিসটা তাহলে এখানে লেগে যাবে না, একটু সমান করি আগে যাতে করে একটু কি মনে হয়, বাস্তবসম্মত মনে হয়। ঠিক আছে, তাহলে এই যে যতটুকু ভেঙে গেল, এই ভাঙ্গা অংশটুকু যদি এক্স হয়, তাহলে এইটুকু কি এখানে ভেঙে গিয়ে এখানে আছে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স, বুঝতে পারছো, এই জিনিসটা ভেঙে গেছে, ভেঙে এই মাথাটা কোথায় চলে আসছে, এখানে চলে আসছে, আর এইখানে লেগে আছে, এখানে মানে জাস্ট কি করছে, এটাকে ভেঙে মাটির সাথে লেগে গেছে, লেগে গিয়ে সে ভূমির সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। ঠিক আছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি। কখনো কখনো কিন্তু বলা থাকে এটা হচ্ছে দণ্ডায়মান অংশ, এটা হচ্ছে ভাঙ্গা অংশ। এই ভাঙ্গা অংশ এবং দণ্ডায়মান অংশের মধ্যে কোণ দেওয়া থাকে, কখনো পরের অঙ্কটাতেই তাই দেওয়া আছে। ঠিক আছে, তো মাথায় রাখবা যে কোণটা কার মাধ্যমে দেওয়া আছে। এখানে দেখো সম্পূর্ণ বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে 60 ডিগ্রি উৎপন্ন করছে, তাহলে ভূমির সাথে। ঠিক আছে, ওকে, তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটা যদি এক্স হয়, তাহলে আমরা বলছে যে খুঁটিটির ভাঙ্গা অংশের দৈর্ঘ্য নির্ণয় করো। ভাঙ্গা অংশ বলতে এই যে এক্সটা, এটা হচ্ছে ভাঙ্গা অংশ, আর ভাঙ্গা অংশ যদি এক্স হয়, তাহলে দাঁড়িয়ে আছে কতটুকু বলো দেখি, দাঁড়িয়ে থাকা অংশটা 64 - এক্স হবে না। ঠিক আছে, তাহলে মনে করি ভাঙ্গা অংশ
সমান এক্স মিটার। অতএব দণ্ডায়মান অংশটা কত হবে? 64 মাইনাস এক্স। আমরা এখানে নাম দিতে পারি, এটা মনে করো এ বি সি। তাহলে ভাঙ্গা অংশ হচ্ছে কত? এস বিসি। ভাঙ্গা অংশটা কতটুকু? বিসি সমান এক্স মিটার। আর দণ্ডায়মান অংশ হচ্ছে এ বি। দণ্ডায়মান অংশ কোনটা, তাই না? এ বিটা দাঁড়িয়ে থাকা অংশ, আর টোটালটা ছিল এটা। তাহলে এখন আমাদের এখানে কোণ তৈরি করছে? সমকোণী। এখন আমরা চিত্র থেকে পাবো tan 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু কত? লম্ব বাই না ভূমি। দেখো আমাদের এখানে ভূমির কোনো কারবার নাই, তখন আমাদের ভূমির কোনো প্রয়োজন নেই। এখানে আছে লম্ব এবং অতিভুজ। তো লম্ব অতিভুজ যেহেতু আছে তাহলে আমাদের ট্যান থিটা নেব না। তাহলে আমরা লম্ব এবং অতিভুজ যেহেতু আছে তাহলে আমরা নেব সাইন থিটা। তো সাইন থিটা সমান আমরা জানি সাইন 60 ডিগ্রি সমান লম্ব বাই অতিভুজ। তাহলে 64 মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স। ওকে, বুঝতে পারছো? বা সাইন 60 মান হচ্ছে হাফ, হাফ ইজ ইকুয়াল টু 64 ডিভাইডেড বাই এইটা। ঠিক আছে, বুঝতে পারছো? ওকে, এরপর আমরা আর গুণ করে এক্স এর মান বের করলে আমাদের অ্যান্সার বের হয়ে যাবে। তাহলে এটা যদি আমরা কি করি, আর গুণ করি, এক্স আর 1 গুণ করলে এক্স হবে, আর এখানে 64 100 60 120 128 হবে, মাইনাস টোয়াইস এক্স। এই টোয়াইস এক্সকে এইদিকে নিয়ে আসলে প্লাস টোয়াইস এক্স হবে, এক্স প্লাস টোয়াইস এক্স মানে হচ্ছে থ্রাইস এক্স। থ্রাইস এক্স সমান 128। তাহলে এক্স সমান হবে কি 128 ডিভাইডেড বাই 3 মিটার। তাহলে এটা যত হবে তত ভাগ করলে এটা দশমিক সংখ্যা আসবে। ঠিক আছে, 128 ডিভাইডেড বাই 3, এটা হচ্ছে 42.67। তাহলে ভাঙ্গা অংশের দৈর্ঘ্য হচ্ছে 42.67 মিটার। ঠিক আছে, তাহলে এই অঙ্ক, এটা খুব ইজি একটা অঙ্ক, এটা অনেক কঠিন কোনো অঙ্ক না, সহজ অঙ্ক। ঠিক আছে, ছবি আঁকাটা বুঝতে পারলেই এই অঙ্কগুলো সহজ। এবার দেখো 18 নম্বর অঙ্ক, ওই অঙ্কটাই বললাম যে পরের অঙ্কটাই কি আছে, একটু ভিন্নভাবে আছে। এই যে দেখো এখানে একটি গাছ ঝড়ে এমনভাবে ভেঙে গেল যে ভাঙ্গা অংশ দণ্ডায়মান অংশের সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এবার কিন্তু দেখো এই যে ভাঙ্গা অংশ এবং দণ্ডায়মান অংশের মধ্যে কোণ দেওয়া আছে। ঠিক আছে, ভাঙ্গা অংশ এবং দণ্ডায়মান অংশের মধ্যে কোণ দেওয়া আছে। তাহলে একইভাবে আমরা একটা সবার আগে ভূমি এঁকে নেই, আর এখানে গাছ এঁকে নেই। তাহলে এটা কি ছিল? গাছ। ঠিক আছে, এটা গাছ এখানে দাঁড়ায় ছিল, এবং এই গাছটা কি হয়ে গেছে? ভেঙে গেছে এখানে। ঠিক আছে, গাছটা ভেঙে গেছে, একটু বড় করে আঁকলে সুবিধা হয়। তো এটা হচ্ছে তোমার ভূমি, আর এত বড় হচ্ছে একটা গাছ। এই গাছটা ভূমির উপর আগে ছিল, এরপরে এই গাছটা মনে করো এই জায়গায় ভেঙে গেছে, ভেঙে গিয়ে সে এইখানে চলে আসছে। ঠিক আছে, এটা হচ্ছে ভাঙ্গা অংশ, এটা হচ্ছে ভাঙ্গা অংশ, এটা হচ্ছে দাঁড়িয়ে থাকা অংশ। তাহলে এই অংশটা এখানে চলে আসছে। তাহলে এখানে বলা আছে ভাঙ্গা অংশ এবং দণ্ডায়মান অংশ কি করছে? 30 ডিগ্রি কোণ করছে। তাহলে এবার হবে এইটা হবে 30 ডিগ্রি। ঠিক আছে, এই কোণটা 30 ডিগ্রি। তাহলে এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এটা কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি হবে। ঠিক আছে, আমরা জানি যে এটা তো 90 ডিগ্রি, কারণ বাকি দুইটা মিলেও 90 ডিগ্রি হবে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটা 90 হলে বাকি দুইটা মিলে 90, তাহলে এটা 30 হলে এটা 60। ঠিক আছে, তাহলে গাছের গোড়া থেকে 30 ডিগ্রি কোণ করছে, ভালো কথা। সেই সাথে সাথে একটা এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, এবং ভাঙ্গা অংশটা গাছের গোড়া থেকে 12 মিটার দূরে মাটি স্পর্শ করছে। তার মানে এটা হচ্ছে গাছের গোড়া এ থেকে 12 মিটার দূরে সে সিতে এই গোড়া স্পর্শ করছে, আর এটা গাছের বি বিন্দুতে ভেঙে গেছে। তাহলে একটা গাছ মনে করো এডি, একটা গাছ বি বিন্দুতে ভেঙে গিয়ে এ বিন্দু থেকে 12 মিটার দূরে সি বিন্দুতে লেগে গেছে, অর্থাৎ এই ডি বিন্দুটা এসে কোথায় লাগছে? সি বিন্দুতে লেগে গেছে। ঠিক আছে, আর দণ্ডায়মান অংশ হচ্ছে এ বি এবং ভাঙ্গা অংশ বি সি, তাদের মধ্যবর্তী কোণ কয় ডিগ্রি? 30 ডিগ্রি। ওকে, তাহলে এই ছবিটা আমরা এঁকে নিলাম। তোমরা চাইলে এই কথাগুলোও কি লিখে নিতে পারো। এখন বলছে গাছটির সম্পূর্ণ গাছটির দৈর্ঘ্য কত? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য মানে কোনটা বলো দেখি? সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য আসলে কোনটা? এই ভাঙ্গা অংশটাকে যদি আমরা এক্স ধরি, আর দণ্ডায়মান অংশটাকে যদি আমরা ধরি এইচ, তাহলে এই দুইটার যোগফলই কিন্তু কি পুরো গাছ, তাই না? পুরো গাছের দৈর্ঘ্য, তাহলে আমাদের ভাঙ্গা অংশটা বের করতে হবে আর দণ্ডায়মান অংশ বের করতে হবে। তাহলে এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের লম্বটুকু এবং ভূমিটুকুই তো গাছ, তাই না? গাছটা প্রথমে দাঁড়িয়েছিল, তাহলে এইটুকু অংশ দাঁড়ায় আছে, আর এই বাকি অংশটুকু অতিভুজ হয়ে গেছে। বাকি অংশটুকু কি হয়ে গেছে?
অতিভুজ হয়ে গেছে। তার মানে টোটাল গাছ মানে কি, এই ত্রিভুজটা লম্বা এবং এই ত্রিভুজটার অতিভুজ, তাহলে এই দুইটা মিলেই তো কি টোটাল গাছটা, তাই কিনা? তাহলে আমরা এই ত্রিভুজের অতিভুজ এবং লম্ব বের করলেই টোটাল গাছের দৈর্ঘ্য হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এখানে ভূমি দেওয়া আছে, তাহলে আমরা খুবই ইজিলি একবার ভূমি থেকে অতিভুজ বের করবো, একবার ভূমি থেকে লম্ব বের করবো। তাহলে ভূমি থেকে যদি লম্ব বের করি তাহলে আমাদের ট্যান নিতে হবে, ট্যান 60 সমান লম্ব বাই ভূমি, তাহলে এইচ ডিভাইডেড বাই 12, তাহলে এইচ সমান হবে 12 ট্যান 60, 12 ট্যান 60, তাহলে 12 ট্যান 60 মান হচ্ছে √3, তাহলে এটাই অ্যান্সার। তাহলে গাছের উচ্চতা আছে 12√3। আর এবার এটা থেকে আমরা কি করব, অতিভুজ বের করবো। তাহলে ভূমি থেকে অতিভুজ, তাহলে ভূমি অতিভুজ মানে আমরা জানি আবার cos থিটা, তাহলে cos থিটা সমান cos 60 লিখি ডিরেক্ট, cos 60 ডিগ্রি সমান হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে 12 ডিভাইডেড বাই x, ঠিক আছে? অথবা x ইজ ইকুয়াল টু হবে কত, 12 ডিভাইডেড বাই cos 60 মান হচ্ছে হাফ, cos 60 মান হচ্ছে হাফ, তো এইভাবে না লিখি, cos 60 সমান হাফই লিখি, হাফ ইজ ইকুয়াল টু 12 বাই এক্স, তাহলে এক্স দিয়ে যদি আমরা আর গুণ করি তাহলে এক্স সমান হবে এক্স আর 1 গুণ করলে এক্স, আর এইটা গুণ করলে 12 দুগুণে 24, তাহলে মোট, তাহলে সম্পূর্ণ গাছের দৈর্ঘ্য, ঠিক আছে? অতএব গাছের দৈর্ঘ্য, গাছের দৈর্ঘ্য হবে এইচ প্লাস এক্স, তাহলে হবে কত 24 প্লাস 12√3, তাহলে এটাই হচ্ছে কি অ্যান্সার। এটা ক্যালকুলেটর টিপলে যা হবে তাই। ওকে, তো এই অঙ্ক খুবই ইজি অঙ্ক। ওকে।